কিছু সময়ের মধ্যে গেটের কাছে একটি গাড়ি দেখা যায়। সকলে আতঙ্কিত নয়নে তাকায় সেদিকে। গাড়ি থেকে নেমে পড়ে একজন সুদর্শন ছেলে। চোখে সানগ্লাস, কালো প্যান্ট, সাদা শার্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে ক্যাম্পাসের দিকে। ছেলে তিনটিকে মাটিতে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় ছেলেটির। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পাশে থাকা একটি ছেলের দিকে। ছেলেটি বুঝতে পেরে সব খুলে বলে। শুভ্রার ভার্সিটিতে আজ আসতে দেরি হওয়ায় অদিতি আর রাইমা ক্যাম্পাসে অপেক্ষা করছিল তার জন্য। এরই মধ্যে একটি ছেলে হঠাৎই রাইমার হাত ধরে ফেলে। আটকে যায় রাইমা। পাশে থাকা অদিতির মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। তারা বুঝতে পেরেছে আজ সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হতে চলেছে। অদিতির চোখ চারিদিকে আদিত্য আর শুভ্রাকে খুঁজছে। আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। এটা কেমন অসভ্যতা? এখানে অসভ্যতার কি দেখলে? বলেই বিশ্রীভাবে হাসতে লাগলো ছেলেটি। তার পেছনে থাকা বাকি ছেলে দুজনও যোগ দিল তার সাথে। ভার্সিটির ছেলে মেয়েগুলো চেয়ে চেয়ে দেখছে। তারা এগিয়ে আসতে চাইলেও আসতে পারছে না। এই ছেলেগুলোকে ভয় পায় তারা, বিশেষ করে ছেলেগুলোর লিডারকে। আপনি জানেন না আমি কে? এর ফল ভালো হবে না কিন্তু। হাত ছাড়ুন। এই তোরা শুনলি? এই মেয়ে সামিরকে ভয় দেখাচ্ছে। তা কে তুমি সুন্দরী? ব্যঙ্গ করে বলল স্বামীর। রাইমার অন্যার দিকে হাত বাড়াতে শুরু করলো সে। কিছু ছেলে মেয়ে বাদে বাকি সকলে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। তারা জানে এখন রাইমার সাথে কি হতে চলছে। কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে চোখ খুলে তাকায় সবাই। মাটিতে পড়ে থাকা স্বামীরকে দেখতে পায় তারা, অবাক হয়। যারা ঘটনাটা দেখেছে তারা অবাক নয়নে তাকিয়ে আছে রাইমার পাশে দাঁড়ানো শুভ্রার দিকে। আকস্মিক আক্রমণে হতবাক হয়ে যায় স্বামীর। নাক থেকে গলগল করে রক্ত পড়ছে তার। কিছু বুঝে ওঠার আগেই গালে ব্যথা অনুভব করে। পরপর কয়েকটা থাপ্পড় পড়েছে তার গালে। পাল্টা আক্রমণ করার আগেই আবারও মাটিতে লুটিয়ে পড়ে। এবার হাত চলে যায় পেটে। লাথি মেরেছে কেউ তার পেটে। শুভ্রাকে দেখে রাইমার যেন প্রাণ ফিরে পেল, কিন্তু সঙ্গে আরও বেশি ভয়ও পেল। ছেলেগুলোর কি হবে ভেবে। শুভ্রা ইচ্ছের মতো মারছে স্বামীরকে। স্বামীর পাল্টা আক্রমণ করার কোনো সুযোগ পাচ্ছে না। স্বামীরের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো যেন এতক্ষণে হুঁশ ফিরল। তারা শুভ্রাকে দেখছিল। যেখানে তাদের দিকে চোখ তুলে তাকাতে সকলে হাঁটু কাঁপে, সেখানে এমন কিছু কল্পনাও করতে পারেনি তারা। তারা শুভ্রার দিকে এগিয়ে আসতে নিলে শুভ্রা একের পর এক থাপ্পড় মারতে শুরু করে তাদের। যেভাবে পারছে সেভাবেই মারছে ছেলেগুলোকে মারতে মারতে প্রায় অবস্থা খারাপ করে ফেলেছে। তবুও শুভ্রার ভেতরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে ছেলেগুলোর প্রাণ না নিয়ে আজকে আর থামবে না। ভার্সিটির কিছু ছেলে মেয়ে ওকে থামাতে আসতে নিলে চিৎকার করে ওঠে। চিৎকার এত জোরেই ছিল যে সকলে কিছুটা কেঁপে ওঠে। একজনও এগিয়ে আসবেন না। এতক্ষণ যেমন একটা মেয়েকে এভাবে অপদস্থ হতে দেখে মজা নিচ্ছিলেন, সেভাবেই এখনো ওদের মার খেতে দেখে মজা নিবেন। ওদের মার খেতে দেখে দরদ উতলে উঠছে, তাই না? আজ আপনাদের মতো মানুষদের জন্যই মেয়েদের এই অবস্থা। যখন মেয়েটার সাথে ওরা অসভ্যতামি করছিল তখন এগিয়ে আসতে পারেননি। নিজেদের মানুষ হিসেবে পরিচয় দেন কিসের জন্য, যদি আরেকজনের বিপদে পাশে এসে দাঁড়াতেই না পারেন? মাথা নিচু করে ফেলে সবাই। আসলেই তো, তারা তখন এগিয়ে গেলে রাইমার সাথে এমন কিছু করার সাহস পেত না ছেলেগুলো। কিন্তু তারাও বা কি করবে? বড়লোকের বকে যাওয়া ছেলে এরা। অনেক মেয়ে অপদস্থ হয়েছে এদের হাতে। কোনো পদক্ষেপ নিতে পারে না কেউ। যারা চেষ্টা করেছে তাদের সাথে অনেক বাজে ঘটনা ঘটে। শুভ্রাকে থামতে না দেখে রাইমা আর অদিতি জড়িয়ে ধরে তাকে। শুভ্রা ছটফট করতে শুরু করে। তারা আরো শক্ত করে জড়িয়ে রাখে তাকে। সব ঘটনা শুনে ছেলেটি তাকায় শুভ্রার দিকে। পায়ের পাতা থেকে মাথা চুল অবধি অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছে। ছেলেটির এমন চাহনি মোটেও ভালো লাগছে না শুভ্রার। রাইমা আর অদিতির কাছ থেকে নিজেকে কোনো রকম ছাড়িয়ে নিয়ে ঠাস করে ছেলেটির গালে চড় বসালো শুভ্রা। আহাম্মক বনে গেল সকলে। শুভ্রা, পাগল হয়ে গেছিস? জানিস কাকে চড় মারলি তুই? ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে অদিতির। সে খুব ভালো করেই চেনে এই ছেলেকে। অদিতির কথা শুনে শুভ্রা প্রতিক্রিয়াহীনভাবে তাকায় তার দিকে।
জানি তো, এই ভার্সিটির সকলে যাকে নাকি বাঘের মতো ভয় পায়, মিস্টার মাহিদ মির্জাফর। থুকু, মিস্টার মাহিদ মির্জা। ওনাকে নাচেন আর কি আছে? ভার্সিটির সকল অসভ্য ছেলেদের লিডার। আরে আরে, অসভ্য কেন বলছি? অসভ্য ডাকটা সকলকে মানায় না, এর জন্য যোগ্যতা থাকা লাগে। কিন্তু ওনার মধ্যে তো সেটুকুও নেই। বাপের হোটেলে খাবে আর সারাদিন গুন্ডামি করে বেড়াবে। মাহিত এতক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হচ্ছিল না তাকে কেউ চড় মেরেছে। কিন্তু এখন শুভ্রার এমন ব্যঙ্গ করা কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল তার। কোনো কিছু না ভেবেই শুভ্রাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। শুভ্রা জানতো এমন কিছু হবে, তাই সেও হাত তুলে মাহিদের হাত ধরার জন্য, কিন্তু তার আগেই কেউ মাহিদের হাত ধরে ফেলে। কি করছিলে এটা? মেয়েদের গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোমার? হঠাৎ এমন একজন অচেনা লোককে দেখে সকলে কিছুটা অবাক হয়। শুভ্রা ভালোভাবে তাকায় লোকটির দিকে। মনে পড়ে কালকে তাকে যে লোকটা ঠিকানা জিজ্ঞাসা করেছিল, এটা সেই লোক। কিন্তু এখানে কি করছে? ওই কে রে তুই? তোর সাহস হয় কি করে এই মাহিদ মির্জার হাত ধরার? কথাটা শেষ হওয়ার আগেই মাহিদের গালে আবারও একটা থাপ্পড় পড়ে, কিন্তু এবারের থাপ্পড়কারী লোকটি নিজেই। বেয়াদব ছেলে, আমি তোমাদের নতুন ম্যাথ টিচার। থ হয়ে যায় সকলেই। লোকটিকে দেখে কেউ কি বুঝবে তিনি একজন শিক্ষক? বয়স কতই বা হবে, দেখতে সুদর্শন। শুভ্রাও কিছুটা অবাক হয়েছে। কিছু সময়ের মধ্যেই সেখানে উপস্থিত হয় প্রিন্সিপাল। সকলকে নিজেদের ক্লাসে যেতে বলেন তিনি। শুভ্রা আর স্বামীরদের নিজের সাথে নিয়ে যায়। ভিডিও কলে এত সময় ঘটে যাওয়া সকল ঘটনা দেখছিল আরহাম। খুব মনোযোগ সহকারে দেখছিল শুভ্রার প্রতিটা আঘাত করার কৌশল। দেখে মনে হচ্ছে এই কাজে পারদর্শী। প্রতিপক্ষকে সুযোগই দিল না তার উপর আঘাত করার। ফাহিম মিটিমিটি হাসছে। সে ভাবছে শুভ্রা কিভাবে ছেড়ে দিল ছেলেগুলোকে। এতক্ষণে ছেলেগুলোর হাড় হাড্ডি গুঁড়ো করে ফেলার কথা। মেয়েটা এমন পারদর্শীদের মতো কিভাবে মারামারি করলো? ভাই, ওকে নিজের আত্মরক্ষার জন্য সব রকমের কৌশল শেখানো হয়েছে। ছেলেগুলোর ভাগ্য ভালো ভাই। প্রথম কথাটা শুনে আরহাম কিছুটা সন্তুষ্ট হলেও শেষের কথাটা শুনে ভ্রুকুচকে তাকায় ফাহিমের দিকে। ভাগ্য ভালো কিভাবে? ছেলেগুলোর এতক্ষণ হাড় হাড্ডি গুঁড়ো করে ফেলার কথা ছিল, কিন্তু কেন থেমে গেল বুঝতে পারছি না। রাইমা আর সাথে মেয়েটা ওকে আটকালো তো? ভাই, ও নিজে থেকে না থামলে ওনারাও ওকে আটকাতে পারতো না। যাই হোক, মেয়েটা নির্লজ্জতা ছাড়াও দেখি ভালো কাজও করতে জানে। আমি তো ভেবেছিলাম সারাদিন অসভ্যতামি করে বেড়ায়। তোর বোন তাহলে কিছু পারে ফাহিম? জুতো মেরে গরুদান করলেন ভাই। ক্লাসরুমে বসে আছে রাইমা আর অদিতি। শুভ্রা এখনো আসেনি। তুই তো এখানে বলতেই পারতি তুই মন্ত্রী আরহাম শিকদারের বোন, তাহলে তো ঝামেলা হতো না। তা তো ঠিক, কিন্তু আমি চাচ্ছিলাম না কেউ জানুক। জানলে দেখতি সকলে আমাকে আলাদা আচরণ করা শুরু করতো। আর জানিস, মনের মধ্যে একটা বিশ্বাস ছিল শুভ্রা আসবে। তাদের কথোপকথনের মাঝেই ক্লাসরুমে প্রবেশ করেন প্রিন্সিপাল। সাথে শুভ্রাও আছে। ও গিয়ে সোজা রাইমা আর অদিতির মাঝে বসে। ওরা ওকে কিছু জিজ্ঞেস করতে নিলে ইশারায় চুপ করিয়ে দেয় শুভ্রা। ক্লাসের ছেলেমেয়েরা অদ্ভুতভাবে দেখছে তাকে। স্টুডেন্ট, ইনি তোমাদের নতুন ম্যাথ টিচার মিস্টার আরাজ চৌধুরী। প্রিন্সিপাল বেশ কিছু সময় সকলের সাথে কথা বলে চলে যান। ক্লাসরুমের মেয়েরা হা করে দেখছে আর আজকে চোখে চশমা না থাকলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমার পরিচয় তো পেয়ে গেলেন। এখন আপনাদের পরিচয়গুলো দিন পাঠ। আরাজের কথা বলার ধরন দেখে মুগ্ধ হয় সকলেই। একে একে সকলের সাথে পরিচয় হয়ে নেয় আরাজ। ক্লাসরুমে শুভ্রার সাথে বাড়তি একটাও কথা বলে না। এমন ভাব করলো যেন তারা একে অপরকে আগে কখনো দেখেনি। ছুটির পর ভার্সিটির বাইরেই দাঁড়িয়ে আছে শুভ্রা। রাইমা কাজের কথা বলে চলে গেছে। এতে করে শুভ্রা কিছুটা অবাক হয়েছে। পরে ভাবলো হয়তো সকালের ঘটনার কারণেই খারাপ লাগছে, তাই তাড়াতাড়ি চলে গেল। ভার্সিটি এখনো পুরোপুরি খালি হয়নি, কয়েকজন শুধু বেরিয়েছে। অদিতির বাইরে আসার অপেক্ষা করছে শুভ্রা। অদিতি গেছে ওয়াশরুমে। আদিত্য আজকে আসেনি ভার্সিটিতে, তাই অদিতিকে বাড়িতে নামিয়ে দিতে চেয়েছে শুভ্রা। এখানে দাঁড়িয়ে যে। আরাজের কথাই শুভ্রা পেছনে ফেরে। এই লোকটা কাল অবধি ছিল তার প্রতিবেশী, আর এখন তার ভার্সিটির শিক্ষক। শুভ্রা ভদ্রতার সহিত মুখে হালকা হাসি ফুটিয়ে জবাব দেয়, স্যার, আমার বান্ধবী অদিতি এখনো ভিতরে,
তাই এখানে দাঁড়িয়ে। আচ্ছা। বলেই চলে গেলেন আরাজ। শুভ্রা তার যাওয়ার দিকে চেয়ে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। লোকটাকে দেখে কখনো বা শিক্ষক মনে হয়, কখনো বা 25 বছরের যুবক। চোখে সবসময় মোটা ফ্রেমের একটা চশমা পরে, সুদর্শন দেখতে। তোর মন্ত্রীমশাইয়ের থেকে সুন্দর আর কেউ নেই। অন্য কোনো ছেলের দিকে একদম তাকাবি না, হোক না সেটা প্রতিবেশী বা শিক্ষক। তোর মন্ত্রীমশাই দুনিয়ার সব থেকে সুদর্শন মানুষ। নিজের মাথায় হালকা চাপড় মেরে বলে শুভ্রা। নিজের এমন কাজে নিজেই আবার হেসে ফেলে। ভাবনার রাজ্যে নিজের প্রিয় মন্ত্রীমশাইকে নিয়েই ডুব দেয় সে। অদিতি এসে শুভ্রাকে একা একা হাসতে দেখে কিছুটা অবাক হয়। শুভ্রাকে 2-3 বার ডাকার পরও যখন শুভ্রা সাড়া দেয় না, তখন কিছুটা ঝাঁকায় শুভ্রাকে। ও, আবার নিশ্চয় তোর প্রিয় মন্ত্রী সাহেবের ভাবনায় ডুবে গেছিলি। এতবার ডাকলাম তবুও কোনো সাড়া দিলি না তুই। শুভ্রা অদিতির পিঠে একটা কিল বসায়। অদিতি কিছুটা আর্তনাদ করে ওঠে। দিলি তো ভেঙে। তোরা সকলেই আমার ভালোবাসার শত্রু। যখনই দেখবি আমার প্রিয় মন্ত্রী মশাইকে নিয়ে কিছু একটা ভাবছি, তখনই বাগড়া দিতে হবে তোদের। বাস্তবে তো আর পাই না ওনাকে, তাই কল্পনাতেই একটা ছোট্ট সংসার সাজিয়েছি। কিন্তু তোদের তো আমার সুখ সহ্য হয় না। গটগট পায়ে গাড়িতে গিয়ে বসে শুভ্রা। অদিতিও শুভ্রার পাশে গিয়ে ধপাস করে বসে পড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে শুভ্রা। আরে রাগ করছিস কেন? তুই তো আমার ডাক শুনছিলি না, তাই ঝাঁকা দিলাম। রাগ করিস না শুভ্রা, আজকে না তোর। কথাটা শেষ হওয়ার আগেই জিভে কামড় বসিয়ে দেয় অদিতি। এমন প্রতিক্রিয়া করছে যেন এক্ষুনি কোনো বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল। শুভ্রা সন্দেহভোজন দৃষ্টিতে তাকায় অদিতির দিকে। আজকে আমার কি অদিতি? কথা শেষ না করে থেমে গেলি কেন? আরে তেমন কিছু না। আমতা আমতা করছে অদিতি। শুভ্রা বেশ ভালোই বুঝতে পারছে অদিতি কিছু লুকাচ্ছে তার থেকে। এমন কি আজকে রাইমাকে দেখেও তার এমনটাই মনে হয়েছে। শুভ্রা যাওয়ার পথে তাকিয়ে আছে মাহিদ। তার ঠোঁটের কোণায় খেলা করছে অদ্ভুত হাসি। শুভ্রার থাপ্পড় দেওয়া জায়গায় আলতো করে হাত বুলায় সে। হঠাৎ হাতে থাকা ফোনে কিছু একটা দেখে ঠোঁটের কোণে থাকা হাসি আরো বেশি প্রসারিত হয়। ফোন পকেটে রেখে গাড়ির চাবি হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে গাড়ির কাছে চলে যায় সে। সাথে নিচু স্বরে গানও চালিয়ে যাচ্ছে। ভার্সিটির ছেলেমেয়েরা অবাক হয়ে দেখছে মাহিদকে। এই ছেলের সাথে কেউ উঁচু কণ্ঠে কথা বললে তার অবস্থা খারাপ করে ছাড়ে। সেই ছেলেকে আজকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, তবুও কত সুন্দর স্বাভাবিকভাবেই কথা বলছে সে, যেন কিছুই হয়নি। গাড়ির কাছে এসে হাসপাতালে ফোন করে মাহিদ। স্বামীদের ভর্তি করানো হয়েছে কাছেই হাসপাতালে। ভালো মন্দ জিজ্ঞেস করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। কিছু সময় পর আবার হাসপাতালে যেতে হবে তাকে। একটা খুনের কেসের ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে ফরহাদ। সে পেশায় একজন সিআইডি অফিসার। স্যার, আপনি প্রায় এই বন্ধ হয়ে যাওয়া কেসটা নিয়ে কাজ করেন, কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত পেলেন না। ফরহাদ কোনো জবাব দেয় না রোহিতের কথায়। সে এক মনে কাজ করে যাচ্ছে। হতাশ হয় রোহিত। এর আগেও যতবার এই বিষয়ে সে জিজ্ঞেস করেছে, ততবারই অপর পাশ থেকে কোনো জবাব পায়নি। হঠাৎ ফরহাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠোঁটে ভেসে ওঠে বিজয়ের হাসি। রোহিতের দিকে একটা কাগজ এগিয়ে দেয় ফরহাদ। রোহিত কাগজটা ভালোভাবে দেখে। তার মুখেও স্পষ্ট হাসি ফুটে উঠেছে। সে তাকায় ফরহাদের দিকে। তার স্যারের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফল পেতে চলেছে। কি করতে হবে জানিস তো? জি স্যার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার, আমি ঠিক কতটা আনন্দিত। এখনই আনন্দ করার কিছু নেই রোহিত। যেদিন সব কিছু গোড়ায় পৌঁছাবে সেদিন হবে আসল আনন্দ। এখন তো সবেমাত্র সামান্য কিছু পেয়েছি। আপনার বিশ্বাস আজকে আপনাকে এত দূর নিয়ে এলো স্যার। ফ্যাকাশে হাসে ফরহাদ। তার ভেতরে কি চলছে হয়তো সে বাইরে প্রকাশ করতে পারছে না, কিন্তু মুখে হাসি ধরেই রেখেছে। আচ্ছা যাই হোক, এখন আমাকে এক জায়গায় যেতে হবে। আজকে স্পেশাল একটা দিন। রোহিতকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ফরহাদ। আগেই সে ছুটি নিয়ে নিয়েছে। তার যেমন আজকে খুশি খুশি লাগছে, তেমনই অপ্রিয় কিছু সত্যর মুখোমুখি হতে যাচ্ছে তাকে। ফোনের দিকে তাকিয়ে হাসে শুভ্রা। সেই হাসি মুগ্ধতা ছড়াতে পারল না। সে হাসিতে নেই কোনো আনন্দের ছিটে ফোঁটা, আছে শুধু একরাশ বেদনা। পাশে বসে থাকা অদিতি লক্ষ্য করেছে শুভ্রার গতিবিধি। হঠাৎ জড়িয়ে ধরে সে শুভ্রাকে। শুভ্রা মোটেও এতে অবাক হয় না, এমনকি ফোনের থেকে নজরও সরায় না। শোন না। অদিতির আহ্লাদি কণ্ঠে এবার তাকায় শুভ্রা।
কপাল কুঁচকে যায়। কি? চল আজকে তোদের বাসায় যাই। আমার বাসায় মা বাবা নেই, ওরা পিসির বাসায় গেছে। দাদা ভাই হয়তো কোথাও গেছে, দেখলি না ভার্সিটিতে আসলো। এখন আমি একা কিভাবে থাকবো? তার চেয়ে ভালো তোর বাসায় যাই, ওখান থেকে দাদা ভাইকে ডাকবো, দাদা ভাই এসে নিয়ে যাবে। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অদিতি বিশ্বজয়ের একটা হাসি দেয়। সে জানতো শুভ্রা বারণ করবে না, কিন্তু যদি প্রশ্ন করে, এটা ভেবে হয়তো এত সময় চুপচাপ বসেছিল। কাউকে মেসেজে কিছু জানিয়ে আবারও চুপচাপ বসে পড়ে অদিতি। আজকে মোটেও সে বেশি কথা বলবে না। এমনিতেই তার মুখ পাতলা, কখন কি বলে দেয়। সেটা যদি হয় কোনো সিক্রেট কথা, গড়গড় করে সব প্রচার করে ফেলে। ফোন স্ক্রিনে হঠাৎ ছোট ভাইয়া নামটা ভেসে উঠতে অবাক হয় শুভ্রা। এই সময় তাকে কেন কল করছে? রিসিভ করতে ওপাশ থেকে ফাহিমের ব্যস্ত কণ্ঠ শুনতে পায় শুভ্রা। বনু, কোথায় তুই? আমি তো গাড়িতে বাসায় আসছি। ও আচ্ছা, আয়। শুভ্রা আর কিছু বলার আগে কল কেটে যায়। বিরক্ত শুভ্রা। আজকে সকলের কি হয়েছে কে জানে, অদ্ভুত আচরণ করছে সবাই। খান বাড়িতে গাড়ি এসে থামতেই নেমে পড়ে শুভ্রা আর অদিতি। ড্রাইভার চলে যায় গাড়ি নির্দিষ্ট স্থানে রাখতে। বাইরে দাঁড়ানো দুটো গাড়ি নজরে আসে শুভ্রা। এগুলো তো খান বাড়ির কারণ নয়, শুভ্রা জানে। তাহলে কি কোনো অতিথি এসেছে বাড়িতে? ভাবতে ভাবতে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায়। শুভ্রা থেমে যাওয়ায় অদিতিও থেমে যায়। শুভ্রা ভালোভাবে দেখে গাড়ি দুটোকে। এর মধ্যে একটা গাড়ি তার অতি পরিচিত। মনে করার চেষ্টা করছে গাড়িটা কার। হ্যাঁ, এই গাড়িটা তো তার মন্ত্রী মশাইয়ের, কিন্তু এখানে কি করছে? আরো কিছু ভাবার আগে বাড়ির ভেতর থেকে ফাহিম বের হয়। শুভ্রার কাছে এসে দাঁড়ায়। বনি, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। ভাইয়া, মন্ত্রীমশাইয়ের গাড়ি এখানে কি করছে? আরে আমি নিয়ে এসেছি, বাসার আসার দরকার ছিল, তাই ভাইয়ের গাড়িটা সামনে ছিল, নিয়ে এসেছি। এখন চল তো। আরে দাঁড়াও, আরেকটা গাড়ি কার? এত প্রশ্ন করিস কেন? চল তো। শুভ্রাকে কোনো কিছু বলার সুযোগ দেয় না ফাহিম। ভেতরের দিকে যেতে শুরু করে। শুভ্রা আর কি করবে, অগত্যা সেও অদিতিকে নিয়ে যেতে শুরু করে। দরজার ঠিক সামনে আসতে চেনা পরিচিত একটা গন্ধ নাকে আসে শুভ্রার। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয়। তার কি আজকাল নাকে কোনো সমস্যা হয়েছে নাকি? এই গন্ধ এখানে পাওয়া তো অসম্ভব। আর কোনো কিছুতে পাত্তা না দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে শুভ্রা। মুখটা আপনা আপনি হা হয়ে যায়। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার মতো চেয়ে আছে সে। না, এটা কোনোভাবেই সত্যি হতে পারে না। চোখ বন্ধ করে ফেলে শুভ্রা। কয়েক সেকেন্ড পর উচ্চস্বরে হাসির শব্দ শুনে চোখ খুলে তাকায়। না, কোনো পরিবর্তন দেখা গেল না তার সামনের দৃশ্যে। তার মানে সত্যি সবটা। চিৎকার করতে নাই শুভ্রা। অদিতি তাড়াতাড়ি করে হাত দিয়ে শুভ্রার মুখ চেপে ধরে। ছাদে দাঁড়িয়ে আছে শুভ্রা। অপ্রত্যাশিত কিছু পাওয়ায় থমকে গেছে সে। না, অপ্রত্যাশিত নয় তো, সে তো এটারই প্রত্যাশা করেছিল। শরীরে তার লাল রঙা শাড়ি জড়ানো, শরীরে নানা গহনা শোভা পাচ্ছে। হাঁটু সমান চুলগুলো বাতাসে তালে তালে মিলিয়ে উঠছে, সাথে শাড়ির আঁচলও যোগ দিয়েছে। অবাধ্য কিছু চুল মুখের উপর বারবার আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভাবান্তর নেই। সে এক মনে আকাশের দিকেই তাকিয়ে আছে। আকাশ ধীরে ধীরে নিজের রং বদলাতে শুরু করেছে। হয়তো কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামবে। আচ্ছা, তার কি এখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত? অবশ্য খুশি হওয়া উচিত, সে তো এটাই চেয়েছিল। তাহলে কেন কান্না পাচ্ছে তার? এটা কি সুখের কান্না? মিশ্র অনুভূতি হচ্ছে তার ভেতর। বাবা মাকে বড্ড বেশি কাছে পেতে মন চাচ্ছে। আরহাম মনোযোগ সহকারে দেখছে শুভ্রাকে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে। এই চাহনিতে কোনো অধিকারহীনতা নেই, নেই কোনো অবৈধতা, সম্পূর্ণ হালাল তার জন্য। শুভ্রাকে এখন তার কাছে বড্ড বেশি স্নিগ্ধ লাগছে। একরাশ মুগ্ধতা ভরা চোখে দেখছে লাল শাড়ি পরিহিতা তার একমাত্র অর্ধাঙ্গিনীকে। কিছু সময় আগেই সে এই মেয়েটির সাথে হালাল সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা, এর আগে তো কখনো সে এভাবে কাউকে দেখেনি। তাহলে এখন কেন এই অসভ্য মেয়েটাকে নিখুঁতভাবে দেখছে? আগে কখনো তো বুকের বাঁ পাশে এত প্রশান্তি অনুভব করেনি। বেশ কিছুদিন ধরে সে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করছিল। তাহলে আজ কেন ব্যথার জায়গায় প্রশান্তি অনুভব করছে? নিজের করা প্রশ্নে নিজে জবাব পেয়ে গেছে আরহাম। তার সামনে থাকা অসভ্য মেয়েটিই ছিল তার বুকের সেই ব্যথার কারণ। এখন এই মেয়েটিই তার প্রশান্তির কারণ। শুভ্রার মুখ থেকে হাত সরিয়ে নেয় অদিতি। ড্রয়িং রুমে সকলে এখনো হাসছে তার অবস্থা দেখে। নীলিমা শিকদার এগিয়ে আসেন শুভ্রার দিকে। গরমে ঘামাত্মক শুভ্রার গালে হাত রাখেন তিনি। শুভ্রা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাসেন নীলিমা শিকদার।
ওকে নিয়ে যাও। শুভ্রা কিছু বলার আগে রূপন্তীরা ওকে নিয়ে যেতে শুরু করে নিজের রুমে। এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে আসা পর্যন্ত কেউ ওর সাথে একটা কথাও বলে না। বিছানার উপর বসাই শুভ্রাকে। রাইমা সাথে নিয়ে আসা ব্যাগ খুলে ভেতর থেকে বের করে লাল রঙের একটা শাড়ি, মোটা দুটো হাতের বালা, কানের দুল আর হালকা কাজ করা একটা গলার হার, সবগুলোই স্বর্ণের। সব জিনিসই বিছানার উপর রেখে শুভ্রার হাতে শাড়ি ধরিয়ে দেয়। ঠেলে ঠুলে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দেয় তাকে। বাইরে থেকে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। তারপর তিনজনই বেশ আয়েশের সাথে বসে বিছানার উপর। একে অপরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। শাড়ি নিয়ে ওয়াশরুমের ভেতর আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে শুভ্রা। তাকে কি শাড়ি পরার জন্য ওয়াশরুমে পাঠালো? কিন্তু কেন? আর মন্ত্রীমশাই বা তার বাসায় কি করছে জিজ্ঞেস করার জন্য বাইরে বের হতে নাই শুভ্রা। কিন্তু দরজা খুলছে না। বাইরে থেকে দরজা বন্ধ করা বুঝতে পারে। রাইমা, দরজা খোল। কি শুরু করেছিস তোরা? আগে শাড়ি পরে নে, তারপর দরজা খুলবো। শাড়ি কেন পরবো আমি? তাছাড়া বাইরে মন্ত্রীমশাইরা কি করছেন? সব প্রশ্নের উত্তর দিব, আগে শাড়ি পরে আয়। ভাবি, তুমি অন্তত দরজাটা খোলো। শুভ্রা, রাইমা যা বলেছে তাই করো, শাড়ি পরে বেরিয়ে এসো। ভাবি। কিন্তু বাইরে থেকে আর কোনো আওয়াজ পেল না শুভ্রা। বুঝতে পারলো যে ওদের কথা না শুনলে বাইরে বের হতে পারবে না। অগত্যা ফ্রেশ হয়ে শাড়ি পরেই নিল। পরেছি, দরজা খোলো। শুভ্রার বলতে দেরি হলো, কিন্তু দরজা খুলতে দেরি হলো না। অদিতি ওকে টেনে নিয়ে ড্রয়িং রুমে ড্রেসিং টেবিলের সামনে বসালো। রাইমা হাত দিয়ে আলতো করে শুভ্রার দুগাল চেপে ধরে সাজাতে শুরু করলো। এমন ভাবে ধরেছে শুভ্রা কোনো কথাই বলতে পারছে না। শুভ্রা নড়াচড়া শুরু করলে রূপন্তী জোরে একটা ধমক দেয়। সাথে সাথে শান্ত হয়ে যায় শুভ্রা। শুভ্রার মুখে তেমন কোনো প্রসাধনী লাগায় না রাইমা। প্রয়োজন নেই পড়েনি লাগানো। রূপের দিক থেকে কোনোভাবেই খারাপ নয় শুভ্রা, বরঞ্চ তাদের সকলের থেকেও সুন্দর দেখতে। চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দেয়। বেশ, এতটুকুতেই মারাত্মক দেখতে লাগছে শুভ্রাকে। অদিতি আর রূপন্তী গহনাগুলো পরিয়ে দিতে শুরু করে। তোমরা এসব কি করছো বলবে আমাকে? চুপচাপ বসে থাকো, একটাও কথা নয়, কিছুক্ষণ পর এমনিতেও জানতে পারবে। কিন্তু চুপ করতে বললাম না তোমাকে? রূপন্তীর রাগী কথায় চুপ হয়ে যায় শুভ্রা। মনে মনে কয়েকটা মধুর বাণী শুনিয়ে দেয় রূপন্তীকে। শুভ্রার লম্বা চুলগুলো খোপা করে ফেলে রূপন্তী। আসবো? দরজার কাছে দাঁড়িয়ে আছে শুভ্রার চার ভাই। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা। কিছু লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। তোমরা আবার কবে থেকে আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলে? আসো আসো, দেখো না কি শুরু করে দিয়েছে আমার সাথে। চারজনই এসে দাঁড়ায় শুভ্রার পাশে। ফারহাদ শুভ্রার দুগাল ধরে নিজের দিকে ঘুরায়। চোখে পানি চিকচিক করছে, কিন্তু ঠোঁটের হাসি বিরাজমান। মাশাআল্লাহ, আমাদের বনিকে অনেক সুন্দর লাগছে, একদম লালপরি। এভাবে কথা বলছো কেন তোমরা? তোমাদের কি কিছু হয়েছে? উত্তেজিত হয়ে বলে শুভ্রা। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। হাসে ওরা চারজন। তারা কিভাবে বুঝাবে তাদের ভেতরের অবস্থা? তাদের এই ছোট্ট পরীটা আজকে অন্য কারো ঘরের বউ হতে চলেছে। তাদের বুকের একাংশ যে ছিঁড়ে যাচ্ছে তা কি বোঝাতে পারছে না তাদের ছোট্ট বনি? বুঝবে কিভাবে? সে তো জানেই না তার সাথে কি হচ্ছে। কি হলো, তোরা ওকে নিয়ে আয়। রেজিনা খানের কথায় ধ্যান ভাঙে তাদের। শুভ্রার এক হাত রিমন ধরে, আরেক হাত রাহাত ধরে নিয়ে যেতে শুরু করে তাকে বাইরে। পেছনে বাকিরা আসছে। রাইমা ফাহিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ফাহিম কিছুই বলে না, তার মনে যে ঝড় বইছে। শুভ্রা শুধু সবকিছু দেখছে, কিন্তু কিছুই বলছে না। তার মাথায় এখন একটাই চিন্তা, তার ভাইদের চোখে সে পানি দেখেছে। ড্রয়িং রুমে আরহামের পাশে বসানো হয় শুভ্রাকে। আরহাম কয়েক সেকেন্ড শুভ্রার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলে। কারো কথায় শুভ্রার ধ্যান ভাঙে। হতবম্বের মতো তাকায় সামনে থাকা লোকটির দিকে। আরেকবার তাকায় তার পাশে বসা আরহামের দিকে। সে এতক্ষণ ভাবনায় এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি কখন তাকে এখানে বসানো হয়েছে। এসবের মাঝে আবারও একই কথা তার কানে বাড়ি খায়। বলো মা কবুল। আশেপাশে ভালো করে দেখে শুভ্রা, তার পরিবারের সকলেই আছে এখানে, এমনকি শিকদার পরিবারেরও। সকলের মধ্যে আনন্দ দেখা যাচ্ছে। শুভ্রা প্রথমে ভাবলো হয়তো কল্পনা করছে সে সবকিছু। দিদি ভাই বলো, উনি কি বলতে বলছে? দাদুন বলে দাও। একে একে সকলে বলতে শুরু করে শুভ্রাকে কবুল বলার জন্য। শুভ্রা সকলের কথা মনোযোগ সহকারে শুনে। এতক্ষণে শুভ্রা বুঝতে পারে তার বিয়ে হচ্ছে,
কিন্তু কার সাথে? মুখটা ধক করে উঠে ওর। তবে কি মন্ত্রীমশাইকে হারিয়ে ফেললো? বুদ্ধিমতী শুভ্রার এটা মাথাতে আসছে না তার পাশেই তার মন্ত্রীমশাই বসে আছে। হাত তো কোনো ছেলে এখানে উপস্থিত নেই। শুভ্রার আরেক পাশে বসে থাকা ইস্তিয়াক খান বোধহয় বুঝলেন নাতনির অস্থিরতা। হাসলেন তিনি নাতনির এমন বোকা ভাবনা চিন্তায়। শুভ্রার হাতের উপর হাত রাখলেন তিনি, কানের কাছে ফিসফিসিয়ে বললেন, দিদি ভাই, তোর পাশে যে তার সাথেই তোর বিয়ে। থমকে গেল শুভ্রা। তার ডান পাশে তার মন্ত্রীমশাই বসে আছে। মন্ত্রীমশাইয়ের সাথেই তার বিয়ে। এত বড় সারপ্রাইজ সে মোটেও আশা করেনি। কিন্তু অদ্ভুত, এখন তার সুখ সুখ অনুভব হচ্ছে। কাজী আরেকবার বলাতেই সে সকলের দিকে তাকায়। তারা হ্যাঁ সূচক মাথা নাড়াতে ধীরে ধীরে কবুল বলে দেয়। কবুল। শুভ্রার ভাবনায় ছেদ ঘটে আরহামের ডাকে। বিয়ে তো সে আনন্দের সাথেই করেছে, কিন্তু এখন কেন এমন মিশ্র অনুভূতি হচ্ছে তার সাথে। এই মেয়ে, কি সমস্যা? ওভাবে তাকিয়ে আছো কেন আকাশের দিকে? খুব তো মন্ত্রী মশাই ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতে, এখন যখন আমি সম্পূর্ণটাই তোমার, তাহলে আমাকে না দেখে আকাশের দিকে কি? কাট কাট গলায় বলল আরহাম। চোখ বড় বড় হয়ে যায় শুভ্রা। এটা তার মন্ত্রী মশাই? কি আশ্চর্য, মন্ত্রী মশাইয়ের মুখে শুভ্রার মতো কথা। বিয়ের পরপরই ছাদে চলে এসেছিল শুভ্রা। কেউ তাকে বাধা দেয়নি। ছাদে উঠতে উঠতেই তার চুলের খোপা খুলে যায়। সে আসার কিছুক্ষণ পর আরহাম এসেছে, কিন্তু শুভ্রা আকাশের দিকে তাকাতে এতটাই মগ্ন ছিল যে আরহামের উপস্থিতি টের পায়নি। আরহাম শুভ্রার একদম কাছে চলে আসে, ছাদের রেলিং এর সাথে শুভ্রাকে লাগিয়ে দুপাশে দুহাত দিয়ে দাঁড়ায়। শুভ্রা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। দুহাতে খামচে ধরে তার মন্ত্রী মশাইয়ের পাঞ্জাবি। লজ্জায় তার ফর্সা মুখ মুহূর্তেই লাল হয়ে গেল। চোখ জোড়া বন্ধ। এতক্ষণের সকল ভাবনা চিন্তা গায়েব। আরহাম মুচকি হাসে শুভ্রার অবস্থা দেখে। তার কাছে বেশ ভালো লাগছে শুভ্রার এমন লজ্জা মাখা মুখ। শুভ্রাকে আরো লজ্জা দিতে শুভ্রার কানের কাছে মুখ নিয়ে যায়, ফিসফিসিয়ে কিছু বলে সে। কিন্তু এটা কি হলো? শুভ্রা লজ্জা পাওয়ার বদলে উল্টো রেগে গেল। দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহামকে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল শুভ্রা। আরহাম জোরে হেসে ফেলল শুভ্রার এমন কাজে। শুভ্রা অবাক হলো। তার জানা মতে তার মন্ত্রীমশাই কখনোই হাসে না, কিন্তু এখন এভাবে হাসছে কেন? মুগ্ধ নয়নে দেখছে শুভ্রা। পুরুষ মানুষের হাসিও এত সুন্দর হয়? তার মন্ত্রীমশাইয়ের হাসি না দেখলে হয়তো জানতেই পারতো না। হঠাৎ থেমে গেল আরহাম। চোয়াল শক্ত হয়ে এলো তার। চোখ জোড়া ধীরে ধীরে রক্তিম হতে শুরু করলো। আরহামের এমন পরিবর্তনের কারণ খুঁজে পেল না শুভ্রা। তার পেছনের দিকে তাকিয়ে আছে আরহাম। সেও ফিরে তাকায় পেছনের দিকে। আঁতকে উঠল শুভ্রা। ছাদ থেকে বাড়ির বাগান স্পষ্ট দেখা যায়। শুভ্রা আর আরহাম তাকিয়ে আছে বাগানের দিকে। সন্ধে প্রায় হয়ে এসেছে। বাগানের ঠিক মাঝ বরাবর ফাহিম আর রাইমা দাঁড়িয়ে আছে। রাইমার গালে হাত। ফাহিম থাপ্পড় মেরেছে তাকে। এতটুকুই দেখেছে আরহাম আর শুভ্রা। শুভ্রা পাশে তাকাতেই দেখে আরহাম নেই। আবার সামনের দিকে তাকাতেই দেখে আরহাম যাচ্ছে বাগানের দিকে। সেও আর কিছু না ভেবে দুহাতে শাড়ি ধরে দৌড়ে ছাদ থেকে নামতে শুরু করে। তার ভয় হচ্ছে আরহাম ফাহিমকে যদি কিছু করে বসে। তার ভাইয়েরা যে তার জীবনের একটা অংশ। ড্রয়িং রুমে দুই পরিবারের সকলে এই গল্পে মেতে উঠেছে। আরহাম আর শুভ্রাকে এভাবে বের হতে দেখে তারা কিছুটা ভয় পায়। তারা ভাবছে হয়তো আরহাম আর শুভ্রা ঝগড়া হয়েছে, তাই আরহামের পেছনে শুভ্রা দৌড়াচ্ছে। তারাও তাদের পেছনে যেতে শুরু করে। শুভ্রা বাড়ির মেন দরজার বাইরে থেকে লাগিয়ে দেয়, যাতে কেউ বাইরে বের হতে না পারে। ফাহিম আর রাইমার সম্পর্কও সামনে আনতে চাইছে না ও। মেরে ফেলবো। আর একবার শুধু অন্য ছেলের নাম নেও, একদম ঠোঁট কেটে রেখে দিব তোমার। খুব শান্তি পাও আমাকে জ্বালিয়ে, তাই না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? ফাহিমের চোখে পানি ছলছল করছে। আর একটু হলে হয়তো গড়িয়ে পড়বে। রাইমা গালে হাত দিয়ে ফাহিমের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বড় ভুল করে ফেলেছে যে সে। আরহাম বাগানের কাছেই চলে এসেছে, কিন্তু রাইমার সাথে ফাহিমকে দেখে থেমে যায় সে। ছাদ থেকে বুঝতে পারেনি রাইমার সাথে ফাহিম ছিল। তার বোনকে কেউ থাপ্পড় মেরেছে ভেবেই তার রাগ উঠেছিল, কিন্তু এখানে এসে যখন রাইমার সাথে ফাহিমকে দেখলো তখন আর কিচ্ছু বলল না। শান্ত হয়ে আবার বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ালো সে। সাথে সাথে কোনো কিছু তার বুকের সাথে বাড়ি খেলো। শুভ্রা দৌড়াচ্ছিল আরহামের পেছনে, কিন্তু হঠাৎ আরহাম ঘুরে আসাতে নিজেকে ব্যালেন্স করতে না পেরে আরহামের বুকের সাথে বাড়ি খায়। দুজনে হালকা আর্তনাদ করে ওঠে। আরহাম দুহাতে ধরে ফেলে শুভ্রাকে, যেন পড়ে না যায় শুভ্রা।
ফাহিম আর রাইমা চমকে যায় কারোর কণ্ঠস্বরে। দুজনের মুখেই ভয় ভর করেছে। শুভ্রা আর আরহামের উল্টো পিঠেই তারা হওয়ায় প্রথমে দেখতে পায়নি তাদের। পেছনে ফিরে তাদের ওভাবে দেখে দুজনেই আশ্চর্য হয়। উল্টো দিকে হওয়ার কারণে দেখে মনে হচ্ছে শুভ্রা আর আরহাম একে অপরকে জড়িয়ে ধরে আছে। ফাহিমের ফোনের শব্দে আরহাম আর শুভ্রা একে অপরের থেকে সরে যায়। ফাহিম আর রাইমা তাদের দেখে মিটিমিটি হাসছে। আরহাম মুখটা গম্ভীর করার চেষ্টা করেছে। এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? নিজের বিয়ে করা বউকেই তো ধরেছি, এমন ভাবে দেখছিস যেন অন্য কারো বউকে ধরেছি। কাশি উঠে যায় তাদের। মন্ত্রী আরহাম শিকদারের ঠোঁটের কাটা কথা মোটে হজম হলো না তাদের। কেউ কিছু বলার আগেই ফাহিমের ফোন আবারও বেজে ওঠে। ফারহাদের নাম্বার থেকে কল আসছে। ভাই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বনি কোথায় যেন চলে গেছে, বাড়ির দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে গেছে। তাড়াতাড়ি আয় ভাই, দরজা খুলে দে, না হলে ভেঙে ফেলবো কিন্তু। ফারহাদের গলা কাঁপছে। সে মোটেও এই বিয়েতে রাজি ছিল না। বোনের সুরক্ষার কথা ভেবে রাজি হয়েছে। এখন তার মনে হচ্ছে সে রাজি হয়ে ভুল করেছে। রিমন আর রাহাত শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছে। খানবাড়ির সকলের চোখে মুখে এক প্রকার আতঙ্ক ফুটে উঠেছে। আনোয়ারা খান এতটুকু সময়ের মধ্যে কেঁদে কেটে একাকার করে ফেলেছেন। পুরনো কিছু স্মৃতি বারবার মাথা চারা দিয়ে উঠছে তাদের। আরহামের পরিবার বুঝতে পারছে না তাদের এত ভয়ের কারণ। তারা শুধু দেখেই যাচ্ছে সবকিছু। আরহামের উপর প্রচন্ড ক্ষেপেছেন তারা। ফাহিম কিছু বুঝতে পারছে না। ফোনের ওপাশ থেকে বাড়ির সকলে চিৎকার শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছে খারাপ কিছু হয়েছে, কিন্তু শুভ্রার কথা কেনই বলল? শুভ্রা তো তার সামনে। কিন্তু ফারহাদের শেষ কথাগুলো ভালোভাবে মনে করতেই সবকিছু বুঝতে পারে সে। তার চোখ মুখের রঙও বদলাতে শুরু করলো। শুভ্রা এগিয়ে আসে ফাহিমের দিকে। ভাইয়া, কি হয়েছে তোমার? ফাহিম শক্ত করে শুভ্রার দুহাত চেপে ধরে। হালকা ব্যথা পায় শুভ্রা। চিৎকার করে উঠে ফাহিম। কি করেছিস এটা তুই? কেন আবার পুরনো স্মৃতি মনে করালি? কেন আবার হারিয়ে দিতে চাইছিস তুই? উত্তর দে। আরহাম আর রাইমা হতবাক। ফাহিমকে এরূপে মোটেও মানতে পারছে না তারা। সব সময়ের হাসি খুশি শান্ত ছেলেটা কেমন পাগলামো করছে। শুভ্রা চোখ টলমলো করছে। কি করেছে সে যার জন্য তার সাথে এভাবে কথা বলছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে ফাহিমকে। কি করেছি আমি ভাইয়া? বাড়ির দরজা ওভাবে লাগিয়ে এসেছিস কেন? শুভ্রা আর কিছু শোনার জন্য অপেক্ষা করলো না। ফাহিমের হাত থেকে নিজেকে ছাড়িয়ে যত দ্রুত পারছে বাড়ির দরজার দিকে দৌড়াচ্ছে। ভেতরে কি অবস্থা ভেবেই কেঁপে উঠছে বারবার সে। রিমনরা আবারও দরজা ধাক্কাতে যাবে, তার আগেই খুলে যায় দরজা। শুভ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তিন ভাই মিলে শুভ্রাকে পারলে বুকের সাথে মিশিয়ে ফেলে এমন অবস্থা তাদের। আরেকটু হলেই তো কলিজা ছিঁড়ে যাচ্ছিল তাদের। কি কি হয়েছে তোর বনি? ওভাবে বেরিয়ে গেছিলি কেন? বল তোর ভাইদের। নাকি আবার পুরানো কিছু পুনরাবৃত্তি করতে চেয়েছিলি? এবার কেঁদে ফেলে শুভ্রা। সামান্য দরজা বন্ধ করায় যে এমন কিছু হবে কল্পনাতেও করেনি সে। মধ্যরাতে ছাদে বসে আছে শুভ্রা। চোখ মুখ ফুলে গেছে। অনেক কষ্টে সন্ধ্যার ঘটনা নিয়ন্ত্রণ করতে হয়েছে তাকে। তার ভাইয়েরা তো আরহামকেই দোষারোপ করছিল, কিন্তু পরে ফাহিম তাদের মিথ্যে বলে সামলিয়েছে। আকাশ মেঘলা হওয়ায় চাঁদ তারা দেখা যাচ্ছে না। শুভ্রার চোখ থেকে এখনো পানি পড়ছে। বিয়ে নিয়ে কতই না খুশি ছিল সে, কিন্তু পুরনো কিছু বিষাক্ত স্মৃতি তাকে দিল না খুশি থাকতে। তার সাথে সাথেই পরিবারের সকলের খুশিও কেড়ে নিল। বাবা মা দেখছো, তোমরা শুভ্রার সাথে বিশ্বাসঘাতকতা করলে এই মানুষগুলো করেনি। তোমরা তো নির্দ্বিধায় শুভ্রাকে ছেড়ে চলে গেছো, কিন্তু এই মানুষগুলো তাদের জান প্রাণ দিয়ে আগলে রাখছে শুভ্রাকে। আজকে দেখলে সামান্য একটা ঘটনায় তাদের অবস্থা কি হয়েছিল। আমার 4 ভাইয়ের রাজ্যের প্রিন্সেস আমি। আমাকে হারানোর ভয় আজকে তাদের চোখে মুখে কিভাবে ফুটে উঠেছে দেখলে তোমরা। আচ্ছা, আমি যদি কোনোদিন তাদের থেকে সত্যি সত্যি হারিয়ে যাই তাহলে তাদের কি হবে? মৃত্যুকে ভয় পাই আমি, নিজের জন্য নয়, আমাকে ভালোবাসে সেই মানুষগুলোর জন্য। বাঁচতে চাই আমি, তাদের মাঝে থাকতে চাই। তোমাদের মেয়ে আজকে আরও একটা নতুন পরিবার পেয়েছে, নিজের শখের পুরুষটাকে সম্পূর্ণ নিজের করে পেয়েছে। আকাশের দিকে তাকিয়েই বলছে কথাগুলো শুভ্রা। চোখ দিয়ে অবিরত পানি পড়েই যাচ্ছে। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে ওর 4 ভাই, তাদের চোখেও পানি। আরহামের পরিবার কিছু না বুঝলেও এতটুকু আন্দাজ করতে পেরেছে নিশ্চয়ই কোনো কিছু নিয়ে তাদের মধ্যে ভয় আছে। তারা আর কিছু জানতে চায়নি।
যেহেতু ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে, তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করেছেন দুই পরিবার। এত তাড়াতাড়ি শুভ্রার পরিবারের কেউই প্রথমে রাজি হয়নি। বড় দুই শিল্পপতি পরিবারের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান এত কম সময়ে কিভাবে করবেন? তাছাড়া মন্ত্রী আরহাম শিকদারের বিয়ে জাঁকজমকের সাথে করতে হবে, এর জন্য সময় দরকার। কিন্তু তাদের এইসব যুক্তি আরহামকে বোঝাতে পারেনি। সে তার সিদ্ধান্তে অটল। তাই এক প্রকার বাধ্য হয়েই সামনের শুক্রবারে বিয়ে রাখা হয়েছে। শুভ্রাকে এখনই নিয়ে যায়নি তারা, একদম শুক্রবারে নিয়ে যাবে। ভোর রাতের দিকে ঘুমানোর কারণে সকাল সকাল ঘুম ভাঙলো না শুভ্রার। বাড়ির কেউ আজকে ডাকেনি তাকে। প্রতিদিন কেউ না কেউ এসে টেনে টুনে বিছানা থেকে তোলে, কেউ মেয়েকে রাগ দেখিয়ে তোলে অথবা মূল্যবান রত্নের মতো করে যত্নে তোলে। কিন্তু আজকে কেউ আসেনি, যার ফলস্বরূপ 11:30টার দিকে ঘুম ভাঙলো শুভ্রার। আড়মোড়া ভেঙে উঠে পড়লো সে। মাথাটা ব্যথা করছে তার, চোখ দুটো ফুলে আছে। কোনো রকম ফ্রেশ হয়ে নেয়। কেউ আজকে ডাকতে আসেনি দেখে অবাক হয়। ভাবে হয়তো আজকে সে সবার আগে উঠেছে। ফোনটা হাতে নিয়ে সময় দেখতে আশ্চর্য হয়ে যায়। এত বেলা হয়ে গেছে, তার মানে আজকে ভার্সিটি যাওয়া হলো না। গুটিসুটি পায়ে মাথা চেপে ধরে ড্রয়িং রুমে আসে, সোফার উপর ধপ করে বসে পড়ে, শরীরটা এলিয়ে দেয় সোফায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর আবার চোখ খুলে। তার সামনেই সোফাতে বসে আছেন দুজন অন্তঃসত্ত্বা। একজন রিমনের স্ত্রী আলিফা, আরেকজন রাহাতের স্ত্রী মিশু। দুজনেই বসে আচার খাচ্ছে। মাঝে মাঝে দুজন মিলে খুনসুটিও করছে। দেখে মনে হচ্ছে ওরা দু বোন। শুভ্রা মুচকি হাসে ওদের অবস্থা দেখে, কিন্তু তারা যেন তাকে দেখেও দেখলো না। রিতকে খাওয়াচ্ছে রূপন্তী। ডাইনিং টেবিলে ফারজানা খান আর রেজিনা খান কি যেন কাজ করছে। শুভ্রার দাদিন আর দাদুন নিজেদের ঘরে খাওয়া শেষে বিশ্রাম করছে। বাড়ির সব পুরুষেরা হয়তো তাদের কাজে বেরিয়েছে। সকলে এক প্রকার এড়িয়ে চলছে শুভ্রাকে। ভাব এমন যে শুভ্রা এখানে উপস্থিতি নেই। শুভ্রা বুঝতে পারছে না তাদের এমন করার কারণ কি। ও এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। বড়মা, কিছু কি হয়েছে? এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছো কেন তোমরা? অদ্ভুতভাবে সকলে তাকায় শুভ্রার দিকে, যেন ও এই প্রশ্ন করে মস্ত বড় ভুল করে ফেলেছে। রেজিনা খান খাবার নিয়ে বসেন শুভ্রার সামনে। কোনো কথা না বলে চুপচাপ খাবার খাইয়ে দিতে শুরু করে। শুভ্রাও আর কিছু বলল না। বুঝতে পারলো সকলে কোনো কারণে চিন্তায় আছে। খাওয়ার সময় ফোন দেখার বদভ্যাস আছে শুভ্রা। ফেসবুকে নিজের আইডিতে ঢুকতেই ঝটকা খায় সে। রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেলের জায়গায় ম্যারিড দাও, সেটাও আবার কয়েক ঘন্টা আগে। কমেন্ট বক্সে সকলের একই প্রশ্ন, হঠাৎ কোনো কিছু না জানিয়ে বিয়ে? মস্তিষ্ক হ্যাং হয়ে গেছে শুভ্রার। বেশ কিছু সময় লাগলো তার বিষয়টা বুঝতে। মস্তিষ্ক সচল হতেই মনে পড়লো গতকালের কথা। একের পর এক সবকিছু মনে পড়ে গেল। এত কিছু সে কিভাবে ভুলে গেল? বুঝতে পারলো বাড়ির সকলে কেন তাকে এভাবে এড়িয়ে চলছে। মুখে থাকা খাবার গলায় আপনা আপনি আটকে গেল। কাশতে শুরু করলো সে। রেজিনা খান তাড়াতাড়ি করে পানি দিলেন, কিন্তু কোনোভাবেই থামছে না কাশি। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত সকলে ওকে ঘিরে ফেললো। হাসতে লাগলো শুভ্রা। সকলে বুঝতে পারলো তাদের সাথে মজা করছে সে। এবার আরো রেগে গেল সবাই। ফারজানা খান হালকা করে থাপ্পড় মারলেন শুভ্রার পিঠে। শুভ্রা ওনার শাড়ির আঁচল ধরতে গেলেই সরে গেলেন তিনি। একদম না, প্রচুর রেগে আছি তোর ওপর। ছোটবেলার মতো শাড়ির আঁচল ধরে ঘুরে রাগ কমাতে পারবি না। গতকাল কি করেছিস ভুলে গেছিস? আর কোনোদিন এমন করব না বড়মা, এবার মতো ক্ষমা করে দাও। এই যে কানে ধরছি, দেখো। দুহাতে কান ধরে ঠোঁট দুটো গোল গোল করে তাকায় সকলের দিকে। রাগ বজায় রাখার চেষ্টা করছে সবাই, কিন্তু কেউ পারলো না শুভ্রার কাহিনী দেখে। হেসে ফেললো সবাই। পার্টি অফিসে বসে আছে আরহাম। তার দৃষ্টি বর্তমানে ফোনের দিকে। ঘুম ভাঙার পর থেকে অপেক্ষা করছে কেউ একজন ফোন দিবে তার আশায়। এর মধ্যে যতবারই ফোন বেজেছে চোখ মুখ উজ্জ্বলতা হতে দেখা দিয়েছে তার, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের কল না দেখে বারবারই অন্ধকার নেমেছে তার মুখে। ফাহিমের প্যাড ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে কিছু প্রশ্ন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। আরহামকে ফোনের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হচ্ছে সে। কোথায় মন্ত্রী বিয়ে করেছে, বউ নিয়ে থাকবে, আর সেও একটু ছুটি পাবে, কিন্তু না, ভালোভাবে আজকে কোনো কাজও করছে না, তবুও বসিয়ে রেখেছে তাকে। বোনের কথা ভাবতেই মেজাজ আরো খারাপ হচ্ছে তার। বোনকে সময় দিচ্ছে না কেন মন্ত্রী? ফাহিম, তোর কি মনে হচ্ছে আমি বিবাহিত? হঠাৎ আরহামের এমন অদ্ভুত প্রশ্নের কি জবাব দিবে ফাহিম বুঝতে পারছে না।
কালকেই তো বিয়ে করলো, আর আজকেই বলছে সে কি বিবাহিত। কি আজব মানুষ রে বাবা। এটা কেমন কথা ভাই? বাবা যখন অফিসে যায় তখন মা কিছুক্ষণ পরপর কল দিয়ে খোঁজ খবর নেয়, কি করছে, প্রেশার বেড়েছে কিনা, আরও কত কি। কিন্তু এদিকে আমার বউ দেখ, একবারের জন্যেও কল দেওয়ার প্রয়োজন মনে করছে না। বিয়ে করে কি লাভ হলো যদি বউয়ের ভালোবাসাই না পাই? বউটা আমার আমিষ থেকে নিরামিষ হয়ে গেল রে। শুকনো কাশি উঠে যায় ফাহিমে। আরহাম পানির বোতল এগিয়ে দেয় ফাহিমের দিকে। ঢকঢক করে সবটুকু পানি খেয়ে নেয় ফাহিম। মন্ত্রীর মুখে এমন কথা এমনিতেও মেনে নিতে পারছে না সে। তার উপর আবার যার সম্পর্কে বলছে সে তার ফাহিমের বোন। ভদ্র গম্ভীর মন্ত্রী দিনে দিনে অসভ্য হয়ে যাচ্ছে, আর তার বোনকেই কিনা অসভ্য বলে এই মন্ত্রী। ভাই, সম্পর্কে আমি আপনার বউয়ের বড় ভাই, মানে আমিও আপনার বড় বর্তমানে। তো তাতে কি হয়েছে? আমার সামনে আপনি এসব বলতে পারেন না। কি এমন বললাম? আর তুই আমার সম্পর্কে বড়, তাই না? তাহলে তো আমিও তোর সম্পর্কে বড়। ভ্রু উঁচিয়ে বলে আরহাম। ফাহিম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় আরহামের দিকে। আপনি আমার সম্পর্কে বড় হবেন কিভাবে? আপনি শুধু আমার বয়সে বড়, তাও আবার 5 বছরের। তাহলে রাইমার বিয়ের ব্যবস্থা করি। ওর বান্ধবীর তো বিয়ে হলো, ওর টাচও দিয়ে দেই, কি বলিস? আরহাম ঠান্ডা মাথায় এমন একটা বাস দিবে বুঝতে পারেনি ফাহিম। রাইমা আর ফাহিমের সম্পর্কে সবকিছুই জানে আরহাম। সে কোনো বাধা দেয়নি, দিবে বা কেন? ফাহিম ভালো ছেলে, আর সে ফাহিমের সম্পর্কে অবগত। ফাহিম আরহামের কথার উল্টো পিঠে আর কিছু বলতে পারলো না। ভেবেছিল সম্পর্কের বড় হিসেবে মন্ত্রীকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এখানে হলো তার উল্টো। চুপচাপ মুখ বাঁকিয়ে বসে থাকে ও। বউই তো, তাই না? আমি কল দেই বা ও কল দেয়, একই হবে। আমি বরং দেই। ইস, বিয়ে করে বউকে ছাড়া থাকার কষ্ট তুই কিভাবে বুঝবি? বিয়ে করলে বুঝতি। ফাহিম আর এক সেকেন্ডও থাকলো না সেখানে। যত তাড়াতাড়ি পারলো চলে গেল আরহামের কাছ থেকে। এখানে থাকলে না জানি আর কত লজ্জায় পড়তে হবে তাকে। বোনের মতো হয়ে যাচ্ছে দিনে দিনে মন্ত্রী। খাবার শেষ করে ঘরে ফিরে এসেছে শুভ্রা। মাথা প্রচন্ড ব্যথা করছে তার। ইদানিং মাথা ব্যথাটা পেয়েই বসেছে। মাঝে মাঝে অনেক ঘটনা কিছু সময়ের জন্য ভুলে যায় সে, আবার মনে পড়ে। কাউকে বলেনি এ বিষয়ে, বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। এরই মাঝে নীলিমা শিকদার ফোনে করে কথা বলেছে তার সাথে। শুনতে হয়েছে কয়েকটা রামধমক। বিছানায় শুয়ে থাকা অবস্থায় কল আসে তার ফোনে। অচেনা নাম্বার হওয়ায় কিছুক্ষণ পর রিসিভ করে। ওপাশ থেকে শুনতে পায় আদুরে কথা। কেমন আছো মা? শুভ্রা ভালোভাবে দেখে নাম্বারটা। না, এটা তার চেনা নয়, কিন্তু কলের ওপাশের মানুষটার গলা তার পরিচিত। নিশ্চিত হওয়ার জন্য শুভ্রা প্রশ্ন করে, আন্টি? কানের কাছে একটা থাপ্পড় দেবো বজ্জাত মেয়ে। কে তোমার আন্টি? মাকে আন্টি বলছো? আর একবার বললে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তদমত খেয়ে যায় শুভ্রা। কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকে। লাইন এখনো কেটে যায়নি। একদিনই কতটা আপন করে নিয়েছে তাকে। চোখ জোড়া ভিজে উঠল তার। একই ধমক দুবার খেতে হয় তাকে। আসাদ শিকদারকেও আঙ্কেল বলায় তিনিও ধমক দেন। কিছু বলে না শুভ্রা। সুখ সুখ অনুভব হচ্ছে তার। আবারও মা বাবা পেয়েছে সে। বেশ কিছু সময় কথা বলার পর কল কেটে দেয়। ভাবনার মাঝে আবারও ফোনের শব্দ শুনতে পায় শুভ্রা। স্ক্রিনে প্রিয় মন্ত্রীমশাই নামটা ভেসে উঠেছে। মাথা ব্যথা থাকায় চোখ বন্ধ করেছিল সে। এভাবেই রিসিভ করে। হ্যালো বলতেই আরো একটা ধমক খায় শুভ্রা। ধরফড়িয়ে উঠে বসে সে। তাড়াহুড়োয় মাথার ব্যথাটা আরো তীব্র আকার ধারণ করলো, কিন্তু পাত্তা দিল না সে। অসভ্য মেয়ে। এভাবে ধমকাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? বিয়ে করেছো, জামাই আছে, তার খোঁজ নিবে কি তোমার সতীন? একদম উল্টাপাল্টা কথা বলবেন না মন্ত্রী মশাই। কারো বুকে এত সাহস হয়নি যে আমার জামাইকে নিজের জামাই বানিয়ে আমার সতীন হবে। তাই নাকি? তাহলে তো তোমার সতীনের ব্যবস্থা করতে হচ্ছে। আরহাম কল দিয়েছিল শুভ্রার সাথে একটু সুন্দরভাবে কথা বলার জন্য, কিন্তু এখন তো ঝগড়া বাঁধিয়ে ফেললো। এদিকে শুভ্রা রেগে আগুন হয়ে গেছে। পারলে এক্ষুনি আরহামকে জ্বালিয়ে ভস্ম করে ফেলে। ও আচ্ছা, সতীন আনবেন আমার, তাই না? আনুন, কে বারণ করেছে আপনাকে? আমি তো আবার মন্ত্রী আরহাম শিকদারের বউ। তার মতো না হলে কি আর চলে? আমিও আপনার জন্য সতীনের ব্যবস্থা করব, তখন দেখব কেমন লাগে আপনার।
আরহামের মুখের উপর কল কেটে দিল শুভ্রা। মাথা ব্যথা ধীরে ধীরে বেড়েই চলেছে। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। দু হাতে মাথা চেপে ধরে বিছানায় গা এলিয়ে দিল শুভ্রা। আপাতত তার একটু বিশ্রাম প্রয়োজন। এদিকে আহাম্মকের মতো ফোন হাতে নিয়ে বসে আছে আরহাম। তার মুখের উপর কল কেটে দিল। এত বড় সাহস এই মেয়ের! অসভ্য মেয়ে, ভালোবাসি বলতে বলতে কানের পোকা নড়িয়ে দিল আমার, আর এখন পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, কিভাবে নিজেকে একবার শুধু নিজের কাছে নিয়ে আসি, তারপর হাড়ে হাড়ে বুঝাবো মন্ত্রী আরহাম শিকদার কি জিনিস। বড্ড বার বেড়েছে তোমার। এই 1 মিনিট, ও কি বলল? তোমার সতীনের ব্যবস্থা করবে মানে? শুভ্রার কথার মানে ভালোভাবে বুঝতেই চোয়াল শক্ত হয়ে এলো আরহামের। মেয়েটা এবার বেশি বেশি করছে তার সাথে। অনবরত পায়চারি করছে ফাহিম। চিন্তায় কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। কোনোভাবেই সে আরহামের সামনে যেতে চাইছে না। আরহাম রেগে বের হয়। আজকে সে ওই অসভ্য মেয়ের কিছু একটা করেই ছাড়বে। মন্ত্রী আরহাম শিকদার যে কল দিয়েছে, তবুও ভাব দেখায় তার সাথে। আরহামকে বের হতে দেখে ফাহিম পালানোর রাস্তা খুঁজছে। সামনের দিকে দৌড়াতে যাবে, তার আগেই ফাহিম আরহামের ডাক শুনে। ফাহিম হালকা হাসার চেষ্টা করে আরহামের কাছে যায়। এতক্ষণ যতটুকু সাহস ছিল আরহামের রাগী মুখ দেখে, সেটাও বেলুনের মতো হাওয়ায় ফুস হয়ে গেল। এদিক ওদিক দৃষ্টি ঘোরাচ্ছে ফাহিম। কি সমস্যা? নিশ্চয়ই আবার ঝগড়া হয়েছে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম। ভাই, ও আবার ওর কাজ শুরু করে দিয়েছে। এবার কোনো ছোটখাটো প্ল্যান করছে বলে মনে হয় না। সম্ভবত এবার ওর টার্গেট আছে অল্প বয়সী ছেলেমেয়েরা। এখনো পাকাপোক্ত খবর পাইনি। আচ্ছা, তুই যা, আজকের মতো দিয়ে দিলাম তোকে ছুটি। এসব আমি সামনে নিব। উজ্জ্বল হয়ে উঠল ফাহিমের মুখ। ভাবতেও পারিনি আরহাম এভাবে রাজি হয়ে যাবে। আরহামকে বিদায় জানিয়ে এক প্রকার দৌড়ে বের হয় ফাহিম। দেরি করে গেলে আবার কি না কি শুরু হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আছে রাইমা। বারবার ঘড়ির দিকে দেখছে। ঘড়িতে 12:38 বাজে। আর মাত্র 2 মিনিট 12:40 বাজার। দ্রুত পায়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকলো ফাহিম। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে এগিয়ে যায় তার দিকে। সামনে চেয়ারে ধপ করে বসে পড়ে। হাঁপাচ্ছে ফাহিম। সময়ের মধ্যে আসতে পারায় খুশি হলো। আজকে অন্তত এই নিয়ে কথা শুনতে হবে না তাকে। সামনে তাকাতেই রাইমার রেগে আগুন হয়ে থাকা মুখটা দেখে সব খুশি উধাও হয়ে গেল। ভয়ে চুপসে গেল মুখ। রাইমার মাথায় যেন আগুন জ্বলছে। কাঠফাটা গরমের মধ্যে ওকে আসতে হয়েছে। রাই, দয়া করে আজকে কিছু বলো না। দেখো, আমি সময় মতোই এসেছি। এই যে দেখো, আমি কান ধরে উঠবোস করছি কালকের ব্যবহারের জন্য। সত্যি সত্যি কানে ধরে উঠবোস শুরু করলো ফাহিম। ঝটফট ফাহিমকে থামায় রাইমা। আশেপাশে সকলেই দেখছে তাদের। এত বড় একটা ছেলে এভাবে কান ধরে উঠবোস করছে দেখে তারা অবাক হয়। তাদের দিকেই তাকিয়ে আছে। পাত্তা দিল না ফাহিম আর রাইমা। এটাই শেষ সুযোগ তোমাকে দিলাম ফাহিম। এরপর আর কোনো সুযোগ পাবে না তুমি। বারবার ভুল করবে আর আমি ক্ষমা করব? মোটেও না। এরপরে আর কোনো ক্ষমা পাবে না তুমি। রাগের সহিত কথাগুলো বলার চেষ্টা করলো রাইমা। ফাহিম বুঝতে পেরেছে রাইমা আর রেগে নেই ওর উপর। রেগে থাকার ভান করছে। আমার ঘরে একটাই মাথা, এটা কাটার কোনো শখ আমার নেই, তাই আর কোনো ভুল করার সুযোগও নেই। আরেকটা কথা, আর কোনোদিন যদি আমার সামনে অন্য কোনো ছেলের কথা বলো, তাহলে কালকে যেভাবে থাপ্পড় মেরেছিলাম ওভাবে আবারও মারবো। রাইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফাহিমকে জ্বালানোর জন্য গতকালও একটা ছবি দেখিয়ে প্রশংসা করেছিল, যার ফলস্বরূপ থাপ্পড় খেতে হয়েছে। ভাবনা থেকে বের হয়, মুচকি হাসে রাইমা। ফাহিমও হাসে। অতঃপর দুজন মেতে উঠে হাজারো গল্প, অভিযোগ, অভিমান নিয়ে তাদের দুজনের তৈরি করা ভালোবাসার রাজ্যে। বিকেলবেলা বেশ ইতস্তত নিয়ে বসে আছে রাইমা খান বাড়ির ড্রয়িং রুমে। কালকে এই বাড়িটা তার ভাইয়ের শ্বশুর বাড়ি হয়েছে, আবার আজকেই শুভ্রাকে নেওয়ার জন্য এসে বসে আছে। না না, শিকদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নয়, তার একমাত্র মামাতো ভাই মন্ত্রী আরহাম শিকদারের হুকুম পড়েছে তার উপর। মন্ত্রী আরহাম শিকদারের একমাত্র বউকে তার কাছে নিয়ে যেতে হবে, যার কারণে তার ফাইমের সাথে এত ভালো সময়টার 12টা বাজিয়ে দিল তার ভাই। ফাইম নিতে আসতে চেয়েছিল শুভ্রাকে, জরুরি কাজ পড়ে যাওয়ায় রাইমাকে আসতে হলো। কিন্তু এখন খান বাড়িতে তো আর বলতে পারছে না আপনাদের মেয়ের জামাই আপনাদের মেয়েকে নিতে যেতে পাঠিয়েছে। তাই মিথ্যে বলেছে শুভ্রাকে সাথে নিয়ে ঘুরতে যাবে।
বাড়ির কেউ আর এই বিষয়ে কিছু বলেনি। রাইমাকে তারা আগে থেকেই চেনে, তাছাড়া এখন সে তাদের মেয়ের সম্পর্কে ননদ হয়, এখানে আপত্তি করার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই শুভ্রা তৈরি হয়ে আসে রাইমার কাছে। অদিতি কথা জিজ্ঞেস করায় রাইমা বলেছে ওর বাড়ির সামনে থেকে ওকে নিয়ে নিবে। মাথা ব্যথা থাকায় প্রথমে যেতে বারণ করতে চেয়েছিল শুভ্রা, কিন্তু রাইমা বাসায় চলে আসার কারণে আর না করতে পারেনি। গাড়িতে চোখ বন্ধ করে বসে আছে শুভ্রা, যার ফলে দেখতে পেল না অদিতির বাড়ি পেরিয়ে এসেছে তারা। রাইমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, অন্তত অদিতিকে কেন নিল না এই প্রশ্নের উত্তর দিতে হলো না তাকে। শুভ্রাকে না জানিয়ে নিয়ে যাচ্ছে সে। বেশ কিছু সময় পর গাড়ি থেমে যায়। চোখ খুলে শুভ্রা দেখতে পায় একটা ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছে। অচেনা জায়গা মনেই হলো শুভ্রার। রাইমার দিকে তাকাতেই দেখতে পেল রাইমা আগে থেকে তার দিকেই তাকে। এটা কোন জায়গা আর অদিতি কোথায়? নাম আগে, তারপর বলছি। নেমে পড়লো শুভ্রা, সাথে সাথে রাইমা ড্রাইভারকে বাড়ির দিকে নিয়ে যেতে বলল। কয়েক সেকেন্ডের মধ্যে এই শুভ্রার সামনে থেকে রাইমা গাড়ি নিয়ে চলে গেল। কিছু বুঝে উঠতে পারলো না শুভ্রা তাকে কেন এখানে একলা রেখে চলে গেল। এসব আকাশ পাতাল ভাবনার মাঝে অতি চেনা পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পেল শুভ্রা। অবাক হয়ে পেছনে ঘুরতেই দেখতে পেল তার মন্ত্রীমশাইকে। গাড়িতে হেলান দিয়ে দুহাতে বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে শোভা পাচ্ছে গাম্ভীরতা। সবকিছু বুঝতে পারলো শুভ্রা। আরহাম এক দৃষ্টিতেই তাকিয়ে আছে শুভ্রার দিকে। শুভ্রার ফোলা ফোলা মুখশ্রী অদ্ভুত মায়াময় লাগছে তার কাছে। বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে। সাধারণের মধ্যেই একটা নীল রঙের থ্রি পিস পরে আছে, চুলগুলো বেনুনি করে সামনে রাখা। তাতেও যেন উজ্জ্বল ফর্সা মেয়েটাকে আরো মারাত্মক সুন্দর লাগছে তার কাছে। এই যে মন্ত্রী মশাই, কোথায় হারিয়ে গেলেন? শুভ্রা যে তার সামনে এসে কখন দাঁড়িয়েছে বুঝতেই পারেনি আরহাম। শুভ্রার কথায় দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নিজের কাজে নিজেই বিরক্ত হলো আরহাম। সে তো এসেছে শুভ্রাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে মুগ্ধতা ছড়াচ্ছে কেন শুভ্রার প্রতি? নিজেকে গম্ভীর করে নিল আরহাম। গাড়িতে ওঠো। শান্ত কণ্ঠ কিন্তু শুভ্রার কাছে ভয়ঙ্কর শোনালো। কেন কোনো প্রশ্ন করার সাহস পেল না সে। আরহাম একা এসেছে, সাথে কোনো ড্রাইভার নেই, তাই ভদ্র মেয়ের মতো ড্রাইভিং সিটের পাশেই বসলো শুভ্রা। পেছনে বসলে যদি সিনেমার মতো ধমক দিয়ে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়, অসভ্য মেয়ে। শুভ্রাকে উঠতে দেখে নিজেও ড্রাইভিং সিটে বসলো আরহাম। কোনো রকম কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। শুভ্রা চুপচাপ বসে আছে। মন্ত্রী যে তার উপর খুব ক্ষেপে আছে বেশ ভালো করেই জানে সে, তাই আর কথা বলল না। বেশ কিছু সময় ধরে অনুভব করছে তার মাথা ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে, শান্তি পাচ্ছে এখন। আরহাম আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে। মেয়েটা জানলা দিয়ে বাইরের প্রকৃতি অনুভব করছে। এতে যেন আরো রাগ বাড়ছে আরহামের। সে এখানে বসে আছে, তাহলে তাকে না দেখে বাইরের দিকে কেন দেখবে? একটা ফার্ম হাউসের সামনে এসে গাড়ি জোরে ব্রেক কষে আরহাম। শুভ্রা চমকে যায়, নিজেকে সামলে নেয়। আর একটু হলে সামনের দিকে বাড়ি খেত। শুভ্রাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহাম নেমে পড়ে গাড়ি থেকে। গটগট পায়ে ভেতরে চলে যায়। শুভ্রা হতভম্ব হয়ে ঠায় বসে আছে। একজন মধ্যবয়স্ক লোক এসে শুভ্রাকে বাড়ির ভেতর নিয়ে যেতে শুরু করে। লোকটার নাম আবুল, এই ফার্ম হাউসের কেয়ারটেকার, বেশ মিশুক। বৌমা আহো, ভিতরে আহো। আবুল চাচা। শুভ্রা ভেতরে পা রাখতে না রাখতে আরহামের চিৎকার শুনতে পেল। শুভ্রা কিছুটা ভয় পেয়ে গেল, হঠাৎ এমন চিৎকার করায়। পাশেই আবুল মিয়া মুচকি হাসছে। বৌমা, বাপজান ওই যে ওই ঘরটায় আছে, আপনি যান, ডাইকতেছে আপনারে। দোতলা বিশিষ্ট বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায়, ভেতরটা তার থেকেও কয়েক গুণ সুন্দর। প্রতিটা আসবাবপত্র সুন্দরভাবে সাজানো, ঝকঝকে। দেখে বোঝাই যাচ্ছে সব সময় পরিষ্কার রাখা হয়। উপরের মাঝের একটা রুমের দিকে ইশারা করে বলল আবুল মিয়া। আমাকে তো ডাকেনি, আপনাকে ডেকেছে চাচা। আরে বৌমা, আপনি জানতো, আপনারে ওই ডাইকতেছে। দুরু দুরু বুক নিয়ে ঘরটার দিকে যেতে শুরু করলো শুভ্রা। হঠাৎ অজানা কারণে ভয় হচ্ছে মন্ত্রী মশাইকে। অদ্ভুত শিহরণ বইছে সারা শরীরে। দরজার কাছে এসে দাঁড়ায় শুভ্রা। দরজা ধাক্কানোর আগেই খুলে যায়। দৃশ্যমান হলো আরহামের সুদর্শন মুখশ্রী। দুজনের মধ্যে এক হাতেরও দূরত্ব নেই। শুভ্রা মুগ্ধ নয়নে দেখছে মন্ত্রী মশাইকে। হয়তো ফ্রেশ হয়ে এসেছে তিনি। মুখে গুটি গুটি ফোঁটা পানি জমেছে।
লম্বা চুলগুলোর মধ্যে কিছু চুল ঝুঁটি থেকে বেরিয়ে এসেছে, ভেজা থাকায় মুখের সাথে লেপ্টে গেছে। ডান দিকের ভ্রু উপরে থাকা কালো কুচকুচে তিলটা ফর্সা মুখে অসম্ভব সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। হয়তো ওই ঠোঁটে একটু হাসির রেখা থাকলে আরো ভয়ঙ্কর সুন্দর করে তুলতো। আচ্ছা, উপন্যাসে সবসময় নারীর সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়, কখনো কি পুরুষের সৌন্দর্য কেউ নিখুঁতভাবে অবলোকন করেছে? করলে হয়তো মুগ্ধ হয়ে পুরুষের সৌন্দর্য বর্ণনা করত। পুরুষের সৌন্দর্য যে ভয়ঙ্কর সুন্দর তারা কি জানে? এই যে আমার মন্ত্রী মশাই, আমার একান্ত ব্যক্তিগত পুরুষটা ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী। বেলা প্রায় গড়াতে চলেছে, হালকা অন্ধকারও নেমেছে চারিদিকে। ফার্ম হাউসটি শহর থেকে অনেকটা দূরে ফাঁকা একটা জায়গায়, যার ফলস্বরূপ কোনো রকম কোলাহল নেই। শান্তিপূর্ণ জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে আছে। বিছানায় দুহাতে মুখ ঢেকে বসে আছে শুভ্রা, পারছে না মাটির সাথে মিশে যেতে। এখনই যদি মাটি ফাঁক হয়ে যেত তাহলে হয়তো 1 সেকেন্ডও দেরি করতো না, সাথে সাথেই মাটিতে ঢুকে পড়তো। কোনো রকমেই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে সে, কোনোভাবেই লজ্জা প্রকাশ করতে চাইছে না। কিন্তু যতই হোক সেও তো একজন নারী। সামনে আরহাম ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ডিভানে বসে আছে, আপাদমস্তক দেখছে তার একমাত্র বিয়ে করা বউকে। এরই মধ্যে তীব্র আওয়াজে ফোনটা বেজে উঠে আরহামের। ফাহিম কল দিয়েছে। ভাই, কোথায় আপনারা? কেন? বৌনি কখন ফিরবে? আসলে সবাই তো জানে বৌনি রাইমা ম্যামের সাথে গিয়েছে, আর এখন অন্ধকার নেমেছে, তাই সকলের টেনশন হচ্ছে। ফিরবে না আজকে? কি? চেঁচানোর কিছু হয়নি এতে। আমার একমাত্র বিয়ে করা বউ আমার সাথে থাকবে, তাতে সমস্যা কি? ফিরবে না আজকে। বাড়িতে বলে দে তাদের একমাত্র মেয়ে তাদের একমাত্র জামাইয়ের সাথে আছে। শুভ্রা এই সময় অবাক হয়ে দেখছিল তার মন্ত্রীমশাইকে। কি অবলীলায় তাকে বারবার বউ বলছে, কিন্তু এখানে থাকতে হবে শুনে তড়িৎ গতিতে নিজের জায়গা ছাড়ে। আরহামের কাছে গিয়ে ফোনের কাছে মুখ নিয়ে ফাহিমকে বলে সে আসছে বাড়িতে। বলেই ঝটপট সোজা হয়ে দাঁড়ায়। আরহাম কিছুই বলল না শুভ্রার এমন কাজে। গাড়ির চাবি হাতে তুলে নিয়ে বের হলো ঘর থেকে। শুভ্রা ভাবলো আবার হয়তো রেগে গেছে। ক্ষণে ক্ষণে গর্ভবতী মায়েদের মতো মুড চেঞ্জ হচ্ছে তার মন্ত্রীমশাইয়ের। ভাবতেই ফিক করে হেসে ফেললো। কি সব অদ্ভুত চিন্তা ভাবনা! শেষে কিনা গর্ভবতী মেয়েদের মুডের সাথে তুলনা। কিন্তু বুঝতে পারলো না কেন তাকে হঠাৎ এখানে নিয়ে এলো। খানবাড়ির সামনেই শুভ্রাকে নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও সময় সেখানে দাঁড়ালো না আরহাম। বেশ ভাব নিয়ে সাথে সাথে প্রস্থান করলো। গাড়িতে আসার পুরো সময়টাতে একটাও কথা বলেনি শুভ্রার সাথে। শুভ্রা ভেবেই নিয়েছে মন্ত্রীমশাই রেগে আছে তার উপর, হয়তো সে তখন ফাহিমকে বাড়ি আসার কথা বলেছিল তাই। এদিকে আরহাম শুভ্রার থেকে আড়াল হতেই ঠোঁটে ভেসে উঠল মুগ্ধ করা হাসি। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে পকেট থেকে ফোন বের করলো। ফোনের প্রিয় ফটো কালেকশনে ঢুকতে ভেসে উঠল একজন 16-17 বছরের মেয়ের হাস্যোজ্জ্বল মুখ। মুক্তোর মতো দাঁতগুলো বের হয়ে হাসছে, চোখগুলো হাসার কারণে কিছুটা বন্ধ হয়ে গেছে মেয়েটার। ছবিটার দিকে অবলোক চেয়ে আছে আরহাম। পুরনো কিছু তিক্ত স্মৃতি যে তাকেও তাড়া করে বেড়ায়, যে কারণে নিজেকে গাম্ভীর্যতায় আবৃত করে ফেলেছে সে। শুভ্রা কয়েকটা শপিং ব্যাগ হাতে বাড়িতে ঢুকে। ড্রয়িং রুমে অনেকেই উপস্থিত রয়েছে। রেজিনা খান ফ্রেশ হয়ে আসতে বলে শুভ্রাকে। শুভ্র ভদ্র মেয়ের মতো ফ্রেশ হতে চলে যায়। বিছানার উপর ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই চোখের সামনে দৃশ্যমান হয় তখনকার ঘটনা। আবারও লজ্জায় লাল হতে শুরু করলো শুভ্রার মুখ। শুভ্রাকে নিজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে হ্যাঁচকা টানে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে আরহাম। আশ্চর্য হয়ে যায় আরহামের হঠাৎ এমন কাজে। বউ জানো এখন আমার কি করতে মন যাচ্ছে? শুভ্রার পুরো শরীর জুড়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। বউ? হ্যাঁ, সে তো মন্ত্রীমশাইয়েরই বউ। তাহলে তার মুখ থেকে শুনতে এমন অদ্ভুত অনুভূতি হয় কেন? আরে তুমি জানবে কিভাবে? আমি বলছি এই মুহূর্তে আমার ইচ্ছা করছে। শুভ্রার দুগালে ভালোবাসার পরশিকে শুভ্রাকে ছেড়ে দিল আরহাম। বাঁকা হেসে ডিভানে বসে পড়ল। শুভ্রা গালে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছে। মন্ত্রীমশাইয়ের হঠাৎ এমন পরিবর্তন তাকে থমকাতে বাধ্য করেছে। ঠাস করে বিছানায় বসে পড়ল শুভ্রা। থমকানো মুখশ্রী লজ্জায় লাল হতে শুরু করলো। না, এসব আর ভাবতে পারছে না শুভ্রা। কি লজ্জা, কি লজ্জা! ঝটপট ফ্রেশ হয়ে এসে বিছানার উপর রাখা শপিং ব্যাগগুলোর দিকে একবার তাকিয়ে নিচে চলে যায়।
শপিং ব্যাগগুলো গাড়িতে রাখা ছিল। আসার সময় মন্ত্রীমশাই গাড়িতে ওগুলো দিয়ে গেছিল। এখনো খুলে দেখা হয়নি ভেতরে কি আছে। আরহাম বেশ খোশ মেজাজেই রাতের খাবার খেতে বসেছে সকলের সাথে। ঠোঁটে হাসি দেখা না গেলেও মুখ জুড়ে হাসির উজ্জ্বলতা বিদ্যমান। সবাই অদ্ভুতভাবেই দেখছে তাকে, একমাত্র রাইমা ছাড়া। সে তো প্রচন্ড ক্ষেপে আছে আরহামের উপর। তোমাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আরহাম, হাতে তো আর মাত্র 4 দিন। বুঝতে পারছি না এত তাড়াহুড়ো করার কি আছে। বাবা, অনেক কারণ আছে, যেটা বলছি সেটাই করো। মিডিয়াতে জানাতে হবে না, যতই হোক মন্ত্রী আরহামের বিয়ে। এসব বিষয়ে চাপ নিতে হবে না বাবা। মিডিয়ার মানুষগুলো হচ্ছে মিষ্টিতে বসা মাছিগুলোর মতো, ওরা ঠিক গন্ধ পেলে নিজেরা এসে বসবে। কেউ আর কিছু বলল না, সকলেই চুপচাপ খেয়ে নিল। আরহাম রাইমার হাতে নিজের কার্ড ধরিয়ে দিল। রাইমা খুশি আর দেখে কে, নাচতে নাচতে ঘরে চলে গেল। যাক, তার তো কোনো কিছু পেল। আগামীকাল এই কার্ডের সব টাকার 12টা বাজিয়ে ছাড়বে শপথ করে শুতে গেল। আরহাম নিজের ঘরে থাকা বড় ছবিটার সামনে এসে দাঁড়ালো। ছবিটার এক জায়গায় কারো ঠোঁটের ছাপ বিদ্যমান। লিপস্টিক লাগানোর কারণে হয়তো ছাপটা পড়েছে। সেদিনের পর আর ছবিটাতে কাউকে হাত দিতে দেয়নি আরহাম। নীলিমা শিকদার যখন এসেছিলেন আরহামের ঘর পরিষ্কার করতে, তখনও দেয়নি সে। আরহামের ফোনে কোনো কিছুর নোটিফিকেশন আসায় চেক করলো, কিছু ছবি পাঠানো হয়েছে তাকে। আরহাম জানতো এমন কিছু হবে, কিন্তু অপর প্রান্তের মানুষটা যে এবার নিজের ফাঁদা পাতে নিজেই পড়ে গেল। হয়তো তাড়াহুড়োয় ভুলে গিয়েছিল সে কোন নাম্বার থেকে টেক্সট করেছে। আরহাম নাম্বারটা ফাহিমের কাছে টেক্সট করে ঘুমোতে গেল। আজকে তার মেজাজ বেশ ফুরফুরে। খেলা তো এবার জমবে। ইস, এত কিছু করেও সেই বুদ্ধিহীনের প্রমাণ দিলি তো। আহারে বেচারা, চালিয়ে যা, কতক্ষণ পারিস তোর এসব বুদ্ধিহীন কাজ। কোথায় বিয়ে করেছি, বউ হয়েছে, তাকে নিয়ে একটু ভাববো, একান্ত সময় কাটাবো, কিন্তু তোর জন্যে সেটাও হচ্ছে না। আজকের সময়টাও মাটি করে দিলি। বউ আমার কি না কি ভাবলো, তার মন্ত্রীমশাই কেন তাকে হঠাৎ ফার্ম হাউসে নিয়ে গেল আর আসলো। আগে তোকেই সরাতে হবে, না হলে বউয়ের সাথে শান্তিতে একটু রোম্যান্সও করতে পারবো না। তুই তো দেখি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে যাচ্ছিস। রাতের খাবারের পর ঘরে এসে শুভ্রাকে শপিং ব্যাগগুলোর কথা বেমালুন ভুলেই গিয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের চন্দ্রবিলাস করছে সে। কেউ যে তাকে দেখছে বেশ ভালোই বুঝতে পারছে সে। মানুষটিকে জ্বালাতে ফোন থেকে মন্ত্রীমশাইয়ের ছবি বের করে মুগ্ধতার সহিত দেখতে শুরু করলো। শুভ্রাকে এত সময় টেলিস্কোপ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকা মানুষটির রাগেই শরীর জ্বলে যাচ্ছে। রেগে বোম হয়ে ফিরে গেল নিজ নীড়ে। শুভ্রা যখন দেখলো দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটি চলে গেল, তার মুখে বিস্তৃত হলো অদ্ভুত হাসি। ফোন করলো কাউকে। যাচ্ছে, তেমন কিছুই করবি না, হালকা করে একটু আপ্যায়ন করবি। ওপাশ থেকে কি বললো শোনা গেল না, কিন্তু শুভ্রার ঠোঁটে লেগে থাকা হাসি আরো প্রসারিত হতে গেল। সন্তর্পণে ঘর থেকে বের হয়ে স্টোর রুমের দিকে চলে গেল। মিডিয়ার রীতিমতো ঝড় শুরু হয়েছে। সবগুলো নিউজ চ্যানেলে একটাই খবর হেডলাইন হিসেবেই দেখা যাচ্ছে, আগামী শুক্রবার মন্ত্রী আরহাম শিকদার বিবাহিত জীবনে পদার্পণ করতে চলেছেন। শিল্পপতি মিস্টার আজমল শিকদারের নাতি, বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরহাম শিকদার আগামী শুক্রবার তার অবিবাহিত জীবনের ইতি টানতে চলেছেন। জানা গেছে শিল্পপতি মিস্টার ইশতিয়াক খানের একমাত্র নাতনি শুভ্রা ইবনাত খানের সাথেই তার বিয়ে। দেশের বিশিষ্ট 2 শিল্পপতির নাতি নাতনির বিয়ে হয় আগামী শুক্রবার। বেশ জাঁকজমকের সাথে এই কাজ সম্পন্ন করা হবে। শহরের সব থেকে বড় কমিউনিটি সেন্টারে এই বিয়ের জন্য সিলেক্ট করা হয়েছে। দেশের মান্যগণ্য ব্যক্তিবহুল উপস্থিত থাকছেন এই বিয়েতে। বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিকদার বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গেছে। মন্ত্রী আরহাম শিকদারের বিয়েটা চারটিখানি কথা নয়, বেশ জাঁকজমকের সাথে সাজানো হচ্ছে বাড়ি। হাতে তো খুব বেশি সময় নেই, তাই বেশ তাড়াহুড়োয় সব কাজ করা হচ্ছে। আরহাম নিউজ দেখছিল, ঠোঁটের কোণায় তার এক চিলতে হাসি। বার কয়েক শুভ্রা ইবনাত খান নামটা উচ্চারণ করলো। আসাদ শিকদার এসে বসেন ছেলের পাশে, সাথে হাতে বিয়ের কার্ড বিদ্যমান। বেশ বিরক্ত তিনি ছেলের কাজে, এত তাড়াতাড়ি করে সবকিছু করতে হচ্ছে। জোরে একটা শ্বাস ফেলে কয়েকটা কার্ড ছেলের দিকে এগিয়ে দেন। এগুলোর মধ্যে কোনটা বাছাই করব বলো। আমাকে দেখানোর কি আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমার ছেলের বিয়ের কার্ড যেটা পছন্দ করবে সেটাই হবে, কিন্তু একদম সুন্দরটাই চাই। মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের কার্ড অবশ্যই সুন্দর হতে হবে,
আর তোমার যা পছন্দের অবস্থা, আমার মাকে ছাড়া তো ভালো জিনিস জীবনেও পছন্দ করতে পারোনি। যাই হোক, তোমার যেটা পছন্দ হয় সেটাই সিলেক্ট করো। আসাদ শিকদার ছেলের কথায় তেতে উঠেন। এটা তাকে প্রশংসা করা হলো নাকি ঠান্ডা মাথায় অপমান করা হলো? ছেলেটা তার সব কিছুতেই নিখুঁতভাবে করে, তাই বলে বাবার পছন্দের অপমান? না, এইটা কোনোভাবেই মানা যায় না। এর একটা হেস্তনেস্ত করতেই হবে আজকে। সব সময় তার সাথে এভাবে কথা বলতে পারে না সে। বন্ধু পাবে নাকি তাকে? আরাম, কি বলতে চাইছো তুমি? আমার পছন্দ খারাপ? ভুলে যেও না আমি তোমার বাবা। আমাকে কি তোমার বন্ধু মনে হচ্ছে? বাহ বাহ, শিল্পপতি আসাদ শিকদার পাল্টি খাচ্ছে। আপনি নিজেই তো সব সময় বলেন আরহাম আমি তোমার বন্ধুর মতো, সব কিছু আমার সাথে শেয়ার করবে। এখন আবার কি হলো? কপাল চাপড়ান আসাদ শিকদার। কখনোই তিনি আরহামের সাথে পেরে ওঠেনি। ছেলেটা সব কথার যুক্তি যেন ঠোঁটের আগায় লেগে থাকে। বেশ বড়সড় একটা ধমক দেওয়ার প্রস্তুতি নেন আসাদ শিকদার। আজকে তিনি ছেলেকে হার মানিয়েই ছাড়বে। মুখ খোলার আগে আজমল শিকদারের কথায় চুপসে যান তিনি। আজমল শিকদার তাকে ধমক দিয়েছে। এই বয়সেও বাবার ধমক শুনতে হয় নিজের ছেলের জন্য। হায় কি কপাল তার। বাবাকে তিনি এখনো প্রচন্ড ভয় পায়। তিনি ভেবে পান না তার ছেলে তার মতো হলো না কেন। হতাশ তিনি। বাবার জন্য ছেলেকে কিছু বলতেও পারেন না। মাঝে মাঝে আসাদ শিকদারের বলতে ইচ্ছে করে, বাবা, তোমার নাতি তোমাদের ছেলের মতো হলো না কেন? এই যেমন আমি তোমাকে বাঘের মতো ভয় করি, কিন্তু তোমার নাতি আমাকে বিড়ালের মতো মনে করে। তোমার মতো হতে হলো কেন? দুটা বাঘের মাঝে আমি ছোট্ট একটা বিড়াল ছানা। কোথায় ভেবেছিলাম আমাকে ভয় দেখিয়ে তোমার কেমন লাগবে সেটা ছেলেদের মাধ্যমে অনুভব করব, কিন্তু সেগুলো বালি। মুখটা কাচুমাচু করে বসে থাকেন আসাদ শিকদার। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই ওনার অবস্থা দেখে মুখ চেপে হাসেন। আজমল শিকদার আরহামের আরেক পাশে বসেন। দাদু ভাই, এই মিডিয়ার তো দেখি ঠিকই মৌমাছির মতো মধুতে এসে বসলো। দাদু পুরোটা আর কোথায় বসতে পারলো? এক অংশে বসেছে। অবশ্যই ঠিকই বলছো, পুরো মধু গিলতে পারলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে ফেলতো। এদের চোখ কান হচ্ছে বাজ পাখির মতো, তা সামলালে কি করে? কি দাদু এটা কোনো প্রশ্ন করলে তুমি? তুমি অবশ্যই সব জানো, তাহলে জিজ্ঞেস করার কি হলো? নাকি তোমার ছেলের মতো তোমারও বুদ্ধি লোপ পেয়েছে? আসাদ শিকদার কটমট করে তাকায় আরহামের দিকে। তাতে কোনো প্রতিক্রিয়া হলো না আরহামের। এখন এখানে থাকলে তার মান ইজ্জত নিয়ে না আবার টানাটানি হয়, তাই রেগে দাঁত কিটমিট করতে করতে চলে গেলেন তিনি। আরহামকে শিক্ষা দেওয়ার জন্য মাথায় নতুন বুদ্ধি খেলা করছে। বাঁকা হেসে তিনি আরহামের দিকে তাকিয়ে, যার অর্থ আমারও সময় আসবে। আরহাম মৃদু হাসি। বাবাকে জ্বালাতে তার বেশ ভালোই লাগে। দাদু চাচা জানরা কখন আসবে? এই তো বিকেলের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবে। তোমার বিয়ের খবর জানানোর পর থেকে আসার জন্য মারিয়া হয়ে উঠেছি। নিতুল আর তোমার চাচা জানরা তো বেশ এক্সাইটেড তোমার বিয়ে নিয়ে, কিন্তু নেহা। শুনতে চাই না দাদু, তুমি বেশ ভালো করেই জানো নেহাকে আমি রাইমার মতোই দেখি। ওর সব ছেলে মানুষই দেখার সময় আমার নেই। বয়স তো কম হলো না, বিয়ে দিচ্ছ না কেন? তুমি বেশ ভালো করেই জানো নেহা কোনো বিয়ে করছে না। মেয়েটা পাগলামি শুরু করেছে। তোমার বিয়ের কথা শুনে নিতু নাকি সামলিয়েছি। বলতে বলতে চুপ হয়ে যান আজমল শিকদার। নীলিমা শিকদারের রাগ হচ্ছে নেহার কথা শুনে, তবুও চুপ করে আছেন তিনি। আরহাম আর কোনো কথা বলল না। ধীরে ধীরে হাত মুষ্টিবদ্ধ হচ্ছে তার। এত সকালে কোথায় যাচ্ছিস রাইমা? মামিমা, শপিং এ যাব। এত সকালে? এখনো তো শপিং মল খোলেনি মনে হচ্ছে। মামিমা, ভার্সিটি তো যাচ্ছি না, তাই একটু ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করে শপিং এ যাব। আচ্ছা শোন, আজকে শপিংয়ে যাওয়ার দরকার নেই, বিয়ের শপিং তো করতেই হবে। আর তোর ছোট মামাইরা বিকালের মধ্যেই চলে আসবে। নেহা আর মিতুলকে সাথে করে একসাথেই যাওয়া যাবে। শুভ্রাদেরও আসতে বলতে হবে। মাথা নাড়ায় রাইমা। শপিং তো অজুহাত, সে তো ফাইমের সাথে দেখা করতে বেরিয়েছে। মন খারাপ করে সোফায় বসে পড়ে। শুভ্রার নাম শুনতে আরহাম তার মাকে উদ্দেশ্য করে বলে, মা তোমরা যেও, তোমার বৌমাকে যেতে হবে না। কি বলছিস এসব? বিয়ের কোণে শপিং করবে না? আমি তো না বললাম, আর কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না এই বিষয়ে। আসছি আমি। বেরিয়ে গেল আরহাম। নীলিমা শিকদার কিছুই বলতে পারলো না।
কোনোভাবেই তিনি ছেলের এই কথার সাথে তাল মিলাতে পারলেন না। বিয়ের কোণে নাকি শপিং করবে না। কি আজব চিন্তাধারা তার ছেলের। রাইমা জানে আরহাম এটা কেন বলল। কালকে সে আরহামের হাতে শপিং ব্যাগ দেখেছিল, হয়তোবা বউয়ের জন্যই শপিং করেছে। ভাবতেই মিটিমিটি হেসে ফেলল। যাই হোক, তার নিরামিষ ভাইটা আমিষ হচ্ছি। ভার্সিটিতে যাওয়া হবে না শুনেই ফুরফুরে মেজাজের 12টা বেজে গেল শুভ্রার। আজকে ভার্সিটিতে যাওয়াটা দরকার ছিল তার, কিন্তু বিয়ের জন্য নাকি কয়েকদিন ভার্সিটিতে যেতে পারবে না। বিয়ে তো হয়েই গেছে, তাহলে এত কাহিনীর কি আছে? মন্ত্রীমশাইকে ডাকবে, উনি এসে টুক করে গাড়িতে তুলে নিয়ে চলে যাবে শুভ্রার একমাত্র শ্বশুরবাড়ি। কিন্তু না, এখন নাকি আবার পুরো বাংলাদেশকে জানিয়ে বিয়ে করতে হবে। তার উপরে আবার এই বিয়ের খবর মিডিয়াতে যাওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল সাইটে নানা রকমের কথা হচ্ছে। শুভ্রা বসে বসে সেগুলোই দেখছে। হঠাৎই ফেসবুকে একটা ভিডিও দেখে মেজাজ 440 বেড়ে গেল শুভ্রার। পাশে তার 4 ভাই চা খেতে বসেছে, বাকিরা টেবিলে। এর কত বড় সাহস, আমাকে নিয়ে ট্রোল করছে, এই শুভ্রাকে নিয়ে ট্রোল করছে। পাটকাঠি কোথাকার, ফুদিলে উড়ে যাবে। সে নাকি শুভ্রা ইবনাত খানকে ট্রোল করে। চিৎকার করে বলছে শুভ্রা। সবেমাত্র চা মুখে দিয়েছিল ফারহাদরা। বোনের এমন চিৎকারে চা মুখ দিয়ে ছিটকে পড়ে যায়। গোল হয়ে বসার কারণে একে অপরের গায়ে উপড়ে পড়ল। নাক ছিটকায় শুভ্রা। ভাগ্য ভালো তার শরীরে পড়েনি, সে তো ফারহাদ আর রাহাদের মাঝে ছিল। ঠিকঠাক চাও খেতে পারো না। তুই ঠিক মতন খেতে দিলে তো খাবো। কাকে এমন করে কথা শোনাচ্ছিস? কে তোকে ট্রোল করলো? কার এত বড় সাহস আমাদের বনিকে ট্রোল করে? শুভ্রা ফোনটা এগিয়ে ধীরে তাদের দিকে। ভিডিওটা কয়েক মিনিটের, কিন্তু কয়েক সেকেন্ড দেখার পরেই 4 জন হাহা করে হেসে ওঠে। আস্তে আস্তে একে অপরের শরীরে পড়ে যাচ্ছে। রিমন্ত মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ডাইনিং এরিয়া থেকে খানবাড়ির বাকি সদস্য ওদের দিকে ভূত দেখার মতো চেয়ে আছে। তারা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল শুভ্রার চিৎকারে, কিন্তু হঠাৎ আবার ছেলেদের এভাবে হাসতে দেখে অবাক হয়েছে। শুভ্রার রেগে অগ্নিশর্ম হয়ে গেছে। ফোনটা সোফার উপর ফেলে 4 জনকে ধাওয়া করতে শুরু করে। 4 জনই সামনের দিকেই দৌড়াচ্ছে, আর শুভ্রা পেছনে বাঘিনীর মতো দৌড়াচ্ছে। হাতে পেলে আজকে এদের ভোজন বানাবে। দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে গেল 5 জন। এতক্ষণে ফারজানা খান সোফার কাছে এসে পড়েছিলেন। সোফায় পড়ে থাকা ফোনের ভিডিও ক্লিপটা তার নজরে পড়তেই তিনিও হেসে ওঠেন। ফোনটা হাতে নিয়ে ডাইনিংয়ে সবাইকে দেখালেন। সবাই হেসে ফেলল। আরহামের বিজয়ের দিন শুভ্রা তাকে প্রপোজ করেছিল, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কিন্তু শুভ্রার মুখে মাস্ক থাকায় কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেনি। কিছুদিনের মধ্যে বিষয়টা চাপা পড়ে যায়, কিন্তু মন্ত্রী আরহাম শিকদারের বিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু সংখ্যক মানুষ সেই ভিডিও নিয়ে আবারও পড়েছে। কি বলছে, মেয়েটা মন্ত্রীমশাইকে ভালোবেসেছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকায় পেল না। কেউ আবার সেই ভিডিওটার সাথে স্যাড গান লাগিয়ে ছেড়েছে। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন ট্রলও করছে ভিডিওটাকে নিয়ে। তার মধ্যে একটা ছিল ফানি। একটা গানের সাথে ভিডিওটা সেট করে বিভিন্ন মন্তব্য করা শুরু করেছে। যেমন, জাতি দেখতে চায় মেয়েটা এখন কি খেয়ে শোক পালন করছে। ছেলে মানুষ হলে একটা কথা ছিল, কিন্তু সে মেয়ে মানুষ, সে এখন কি করছে, সে কি আমাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করবে, আরো নানান কথা। 5 ভাই বোন দৌড়াতে দৌড়াতে এই বাগানে চলে এসেছে। বাগানের ঘাসের উপর হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। 5 জনেরই মুখে শোভা পাচ্ছে মুগ্ধ করা হাসি। বনি, যাই বলিস না কেন, ভিডিওটা কিন্তু মারাত্মক ছিল। ভাবা যায় শুভ্রাই ইবনাত খানকে ট্রোল করছে। সাহস আছে বলতে হবে। ভ্রু নাচিয়ে বলে ফারহাদ। শুভ্রা তৎক্ষণাৎ চুল টেনে ধরে ফারহাদের। বাকি 4 জন মুখ চেপে হাসছে। বনি, স্যার স্যার লাগছে তো, ভুলে যাস না আমি কিন্তু তোর বড় ভাই। আসছে বড় ভাই, তোমার বোনকে ট্রোল করছে আর তুমি মজা নিচ্ছ। ওই পাটকাঠিকে তো আমি দেখে নেব, কত বড় সাহস। ওকে যদি তেলাপোকার ভর্তা না খাইয়েছি তাহলে আমার নামও শুভ্রা নয়। ইয়াক থু বনি, আর কোনো রেসিপি পেলি না? নাক ছিটকায় 4 জনই। 5 ভাই বোন কিছুক্ষণ মারামারি করে ক্লান্ত হয়ে বাগানে শুয়ে পড়ে। খানবাড়ির বাকি সকলে দরজার বাইরে দেখছিল তাদের। মুগ্ধ হয় তারা এই 5 ভাই বোনের ভালোবাসা দেখে।
এরা যে কাজিন ভাই বোন, কেউ দেখলে বলবে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধায় ভরা এই সম্পর্কটাতে 5 জন একসাথে থাকলে যেন 5 বছরের বাচ্চায় পরিণত হয়। এই যে ফারহাদেরকে এই যে ফারহাদকেই দেখো এই যে ফারহাদকেই দেখো না, নিজের 5 বছরের একটা বাচ্চার বাবা। কিন্তু এখন কি মনে হচ্ছে, এরা 4 ভাই না থাকলে হয়তো মেয়েটাকে আমরা আবার স্বাভাবিকভাবে পেতাম না। হয়তো এতদিন মেয়েটার অস্বস্তিই বিলীন হয়ে যেত। হয়তো এতদিন মেয়েটার অস্তিত্বই বিলীন হয়ে যেত। রেজিনা খানের কথায় দীর্ঘশ্বাস ফেলল সকলে। এই তাদের হাসি খুশি মেয়েটা নাকি একসময় নীরব হয়ে গিয়েছিল। ভাবতেই অশ্রুকণা ভিড় করে সকলের চোখে। শুভ্রাদের আর জ্বালায় না কেউ। থাকুক না ভাই বোনেরা একসাথে কিছু সময়। একে একে বাড়ির ভিতরে চলে যায় তারা। বাগানে রয়ে যায় ভালোবাসার সম্পর্কে পরিপূর্ণ কিছু মানুষ। এই মধুর সম্পর্কে কখনো ফাটল ধরবে না তো? এই প্রশ্ন তাদের মনে আসলেই কেঁপে ওঠে তারা। সবসময় চায় যেন কখনো ভাই বোনের এই সম্পর্কে কোনো চির না ধরে। সারা জীবন অটুট থাকুক এই সম্পর্ক। বনি চল, ফুচকা খেতে যাব। অনেক দিন হলো একসাথে কোথাও বের হই না। রফিক চাচার দোকানে যাব। কি সুন্দর ফুচকা তৈরি করে উনি, ভাবতেই জিভে পানি চলে এসে। ভাইয়া, তোর লজ্জা হওয়া উচিত। এক বাচ্চার বাপ হয়ে গিয়েছিস, তবু এমন করছিস। চুপ থাক তুই। যাবি কি না বল? না গেলে কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। বলেই উঠে দাঁড়ায় ফারহাদ। শুভ্রা, রিমন আর রাহাতকে নিয়ে হাঁটা শুরু করে। ফাহিম আর কি করবে? যতই হোক রফিক চাচার ফুচকা মিস তো করা যাবে না। তাই সেও চলতে শুরু করলো তাদের সাথে। আরহামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। ভয়ে শরীর কাঁপছে তাদের। এই বুঝি তাদের উপর দিয়ে ঝড় চলে যাবে। অগত ঝড়ের প্রস্তুতি নিচ্ছে তারা। আজ ফাহিম স্যার থাকলে হয়তো বেঁচে যেত। খুব করে চাইছে এ সময় ফাহিম চলে আসুক, কিন্তু ভাগ্য বুঝি আজকে তাদের সহায় হলো না। আরহামের হুঙ্কার শুনে থরথর করে কাঁপা কাঁপা শুরু হয়ে গেল তাদের। গর্ধবের দল, তোরা এরকম ভুল কি করে করতে পারিস? ভুল করার জন্য কি তোদের ট্রেনিং দেওয়া হয়েছে? তোদের চোখ কিভাবে ফাঁকি দিল ও? অ্যান্সার মি। আসলে বস, আরহাম অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গার্ডদের লিডার শুভর দিকে তাকায়। শুকনো ঢুক গিলে শুভ। আজকে কেউ তাদের বাঁচাতে পারবে না আরহামের হাত থেকে, সেটা বেশ বুঝতে পারছে। তাদের সামান্য ভুলের কারণে আজকে তাদের আরহামের এই ভয়ানক রূপে শিকার হতে হচ্ছে। আরহামের এই রূপ দেখার চেয়ে ভালো শুভর ইচ্ছা করছে নদীতে ঝাঁপ দিতে। এবারের মতো মাফ করে দিন বস। এই যে নিজের মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো এমন হবে না। আমরা বুঝতে পারিনি যে কখন ম্যাম আমাদের চোখ এড়িয়ে চলে গেছে। ঠিকঠাকভাবেই নজর রেখেছিলাম। ড্যামিট, তাহলে কি এখন জলজান্ত মানুষ হঠাৎ উধাও হয়ে যায় তোদের সামনে থেকে? ভয়ে ভয়ে কথাটা বলল শুভ। বাকি গার্ডরা আরহামের ভয়ে থাকলেও শুভর অবস্থা দেখে তাদের পেট ফেটে হাসি আসতে চাইছে। সব সময় তাদের উপর দাপট দেখায়, কিন্তু বস সামনে আসলে সব হাওয়া ফুস হয়ে যায়। আরহাম কিছু একটা ভাবে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে তার। গার্ডদের আর কিছু না বলে গাড়িতে বসে পড়ে। সাথে কোনো গার্ড না নিয়ে নিজেই ড্রাইভ করে চলে যায় পার্টি অফিস থেকে। গার্ডার বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার দিকে। এত সহজে ছেড়ে দিল তাদের? রফিক চাচার ফুচকার দোকানের এক পাশে শুভ্রারা দাঁড়িয়েছে, আরেক পাশে মাহিদ আর তার বন্ধুরা। মাহিদ আর শুভ্রা একে অপরের দিকে অবাক হয়ে চেয়ে আছে। শুভ্রা মাহিদকে খোঁচা মারার জন্য বলে, আজকাল দেখি মির্জাফরদেরও ফুচকার দোকানেও দেখা যায়। বাহ বাহ, এটা দেখার ভাগ্য কতজনেরা হয়। দেখ দোস্ত, আমার কি ভাগ্য, ঘষিটে বেগমকে দেখার সৌভাগ্য হয়েছে। মাহিদের কথায় তেতে ওঠে শুভ্রা। ঘসিটি বেগম বলা স্বাদ আজকে বের করবে। একটা ফুচকায় মরিচ ভর্তি করে নিয়ে চট করে ঢুকিয়ে দেয় মাহিদের মুখের ভেতর। শুভ্রা যে এমন কিছু করবে কেউ হয়তো ভাবতেও পারেনি। মাহিদের বন্ধুরা হা করে দেখছে শুভ্রাকে। মাহিদ ঝাল ঝাল বলে চেঁচাতে শুরু করে। হা হা করে হেসে উঠে শুভ্রা তার 4 ভাই। মাহিদ রাগে গজগজ করতে করতে ঝাল মুখে সেখান থেকে চলে যায়। শুভ্রা তাকায় বা হাতে থাকা পেন ড্রাইভের দিকে। এই পেন ড্রাইভে তাদের এতদিনের পরিশ্রম আছে। এটার জন্য কি না কি করতে হয়েছে তাদের। প্রাণপ্রিয় মানুষদেরকেও সকলের সামনে শত্রু হিসেবে উপস্থাপন করতে হয়েছে। মুচকি হাসে সে। পেন ড্রাইভটা আলগোছে ফারহাদের হাতে তুলে দেয়।
ফারহাদ সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেলে। শুভ্রা 4 ভাইয়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে। তারাও শুভ্রার সাথে তাল মিলায়। অতঃপর 5 জন মিলে ফুচকা খাওয়ার কম্পিটিশনে যায়।